হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট 3 এর কিন্তু মার্কস দিয়ে দিয়েছি। তো আপনারা একটু চেক করে নিয়েন, হ্যাঁ? জি আর স্যার, যে দেখছি। হ্যাঁ, আর স্ক্রিপ্টটাও আপলোড করে দিয়েছি আমি। আপনাদের স্ক্রিপ্ট যেগুলো চেক করা হয়েছে ওগুলো আপলোড করে দিয়েছি। জি আচ্ছা। আর হচ্ছে মনে হয় মঙ্গলবার আপনাদের মনে হয় অ্যাসাইনমেন্ট আছে, তাই না? এই মঙ্গলবার জি স্যার, সিএনএন উপরে। সিনিয়রের পরে আচ্ছা, ঠিক আছে। মনে আছে তাহলে। আচ্ছা, আমাদের টপিকে আমরা চলে যাই আজকের। তো আজকে বেশ কিছু জিনিস পড়াবো, খুব ইন্টারেস্টিং। প্রথমে শুরু করবো হচ্ছে আসলে বাইডিরেকশনাল আরএনএন দিয়ে। এরপরে যাব হচ্ছে কেন বাইডিরেকশন ইউজ করবো সেটা। ফাইনালি হচ্ছে ব্যাক প্রোগ্রেশন থ্রু টাইম, এ ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। আর আরো যেটা পড়াবো আজকে সেটা হচ্ছে এলএসটিএমটা একটু দেখাবো। এটা আসলে এলএসটিএম এর একটা ব্লগ। এই ব্লগটা আমি ডাউনলোড করে নিয়েছি পিডিএফ আকারে, আপনাদের জন্য দিয়েও দিয়েছি আমি। এটা আমি এখান থেকেই পড়াবো, স্লাইড বানাই এটার জন্য কোনো। এটা আমি নিজের মতো করে ছবি এঁকে এঁকে পড়াবো আর কি। তো দেখি কতটুকু কভার করা যায় আজকে। শুরু করি। আচ্ছা, শুরুতেই আমরা একটু আসি হচ্ছে বায়োডিরেকশনাল আরএনএ। এটা পড়ানোর আগে আমি আসলে নর্মাল যে আরএনএন যেটা আমরা পড়ে এসেছি সেটা একটা ছোট ছবি আঁকি, যেন আমরা বোঝাতে সুবিধা হয় জিনিসটা। তো এই হচ্ছে আমাদের নর্মাল আরএনএন। এটা আমরা মনে হয় সবাই জানি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এখানে ইনপুট আসে। আচ্ছা, এখন এই আরএনএন অসুবিধাটা আসলে কি? এটা একটা ইউনিডিরেকশনাল আরএনএ। ইউনিডিরেকশনাল। ঠিক আছে। So what's the problem of this particular method? আসলে আমরা একটু দেখি। তো এখানে কয়টা উদাহরণ দেওয়া আছে, এগুলো আগে আমরা বুঝি আগে, তাহলে বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কি। তো আপনার প্রথম যে টাস্ক, সেই টাস্কটা হচ্ছে পিওএস ট্যাগিং। মানে আপনাকে বলতে হবে এই যে এই ওয়ার্ডগুলো যেটা হচ্ছে আমি এখানে বোল্ড করে দিয়েছি, এগুলো আসলে কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, সেটা আপনাকে বলতে হবে। আচ্ছা, এখানে দেখেন প্রথমটা আছে হচ্ছে ম্যান ইজ মোর্টাল। তো এখানে ম্যান হচ্ছে নাউন, এটা আপনারা সবাই মনে হয় জানেন। আর আরেকটা হচ্ছে ম্যান আপ ইফ ইউ ওয়ান্ট টু ফাইট, মানে সত্যিকার পুরুষ হও যদি তুমি কি মারপিট করতে চাও, এটাই একটা অর্থ আর কি এখানে লেখা আছে। তো এই যে ম্যান আপ, এখানে ম্যানটা হচ্ছে আসলে একটা ভার্ব। এটা তো মনে হয় সবাই বুঝতেছেন নাকি এই বিষয়টা? জি তো স্যার। এখানে দেখেন, এখানে আমি যদি ইউনিডিরেকশনাল আরএনএন ইউজ করি তাহলে আসলে কি হবে? তাহলে এখানে প্রথমে ম্যান আসবে, এখানে আসবে ইজ, এখানে আসবে মোর্টাল। এখন দেখেন এই এই টাইম স্ট্যাম্প থেকে যে আউটপুটটা বের হয়ে আসবে সেইটা সেটা কি, মানে সেখানে কি এই জিনিসগুলো আসবে, মানে এই কন্টেক্সটগুলো কি আসবে সেখানে? কারণ ইজ আর মোর্টাল তো পরে আসছে। সো এটার যে হিডেন স্টেট, এটার হিডেন স্টেট তো এখানে একটা মনে করেন H1 আসলো, এখানে আসলো এটা হচ্ছে X1 মনে করেন। তো এদের মাধ্যমে যে আউটপুটটা বের হলো এটা কি এখানে আসবে? মানে এই জায়গায় কি আসার কোনো পসিবিলিটি আছে সামহাও? না স্যার। আসবে না। নো স্যার। কাজেই যেগুলো আমাদের পরে আসছে, মানে যে ওয়ার্ডগুলো আমাদের পরে আসছে, এগুলোর কোনো কনটেক্সট বা এগুলোর কোনো প্রভাব বা ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের ম্যানের উপর আসবে না। কিন্তু আমাদের দেখেন এখানে পিওএস ট্যাগিং করতে হলে আমাদের কিন্তু অবশ্যই পরের ওয়ার্ডগুলোর দিকেই তাকাতে হবে আসলে। কারণ পরের ওয়ার্ডগুলো দেখেই আমরা বুঝবো যে কোনটা নাউন কোনটা ভার্ব। এটা কি ক্লিয়ার এই বিষয়টা? ক্লিয়ার স্যার। তো আরেকটা সিমিলার প্রবলেম দেখেন আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে স্পেলিং কারেকশনে। ঠিক আছে, স্পেলিং কারেকশনে। তো এইটার উপর আমার নিজেই একটা কাজ আছে আর কি, মানে আমি সাবমিট করবো এটা ইনশাআল্লাহ জুনের 1 তারিখের দিকে। আর এটা আমি দেখাই আপনাদেরকে একটু। স্যার, আপনি মোট কয়টা পেপার লিখছেন এরকম, মানে বা সাবমিট হয়েছে, একসেপ্টেড আমার হয়েছে? আমার সাবমিট করা এক্সেপ্ট হয়েছে 7টা, কিন্তু সাবমিট করা আছে হচ্ছে আরো 5টা আর কি, মানে আরো 4টা আছে আর কি সাবমিট করা। তো এটা করলে 12টা হবে আর কি সব মিলে। স্যার, আপনার আন্ডার গ্রাজুয়েটে যখন ছিলেন স্যার, হ্যাঁ, তখন স্যার পেপার কি পাবলিশ কয়টা হয়েছিল স্যার তখন? আমার একটাও হয়নি আন্ডারগ্রেডে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আন্ডারগ্রেড থেকে বের হওয়ার 1 বছর পরে আমার প্রথমটা হয়েছে। ওকে স্যার। ওইটা হয়েছিল হচ্ছে আমার একটা জার্নালে হয়েছিল। ওই জার্নালটা ভালো ছিল আর কি, বেশ ইমপ্যাক্ট ফ্যাক্টর 3 ছিল, ওইটা জি ভালো স্যার। ছিল। কিন্তু এমনিতে এর আগে হয়নি আমার।
তো এখানে স্যার একটু হচ্ছে টপিকের বাইরে একটু কোশ্চেন করি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যখন স্যার আপনি মানে বাইরে যখন অ্যাপ্লাই করতেছিলেন স্যার, স্যার হ্যাঁ আপনি মনে হয় পিএইচডির জন্য যাচ্ছেন, রাইট? রাইট রাইট রাইট। জি জি। স্যার তো স্যার তখন স্যার এই যে পেপার গুলো জার্নাল যেগুলো আর কি একসেপ্টেড হয়, স্যার এগুলো তো অনেক প্রভাব পড়ে নাকি মানে আপনাকে একসেপ্ট করানোর জন্য ওখানে? হিউজ হিউজ প্রভাব পড়ে, হিউজ প্রভাব আচ্ছা, পড়ে। মানে স্যার অ্যাটলিস্ট কয়টা পেপার থাকতে হয় বা এমন কিছু না যদি না না, ধরেন? কয়টা না, আমি আপনাকে একটা কথা বলি, এবার জি আসলে স্যার। একটা থাকলেই হয়, আচ্ছা একটা থাকলেই হয়, কিন্তু সেটা যেন কোয়ালিটি হয় আর কি, মানে কোয়ালিটি আচ্ছা। সম্পূর্ণ ব্যাপার হয়। মানে বিষয়টা যেন এমন না হয় যে আপনি আসলে মানে জাস্ট আজেবাজে কনফারেন্সে পেপার দিয়ে দিয়ে আপনি জি আপনার স্যার। কোয়ালিটি বাড়াচ্ছেন, এটা যেন না হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি তো বুঝছেন বিষয়টা আমি কি বলতেছি এখানে। বুঝতে পারছি স্যার। স্যার মানে আরেকটা কথা ধরেন স্যার, যে হ্যাঁ বলেন। গ্লোবালি যেগুলো টপিক বা ওইরকম কিছু, বা আমরা যখন বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি স্যার, হ্যাঁ এই হ্যাঁ, পেপার গুলো কি বাইরে যখন ধরেন আমার পেপার পাবলিশের ক্ষেত্রে যখন পিএইচডি জন্য অ্যাপ্লাই করতেছেন বা এরকম, তখন কি বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কাজগুলো করেন এগুলো কি অ্যাকসেপ্টেবল হয়, নাকি ওরা ভাবে যে এটা আসলে কাইন্ড অফ আসলে দেখেন, ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ হুম আলটিমেটলি, তাই না? ল্যাঙ্গুয়েজ ইজ ল্যাঙ্গুয়েজ। তো জি আপনি স্যার। যখন আপনার যখন অ্যাপ্লাই করবেন, তখন আসলে তারা প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে আপনার যে পার্সোনাল স্টেটমেন্ট। জি ওখানে কিন্তু একটা পার্সোনাল স্টেটমেন্ট সাবমিট করতে হয়, মানে হচ্ছে আপনার নিজের নিজের যে রিসার্চ কি করেছেন বা আপনার অভিজ্ঞতা কি, এটা নিয়ে আর কি একটা লেখা। তো জি সেখানে ওরা স্যার। দেখে যে হচ্ছে যে কোন পেপারের কাজ আপনি আসলে আপনার আন্ডারগ্রেড বা মাস্টার্সে করেছেন। মানে যদি কেউ মাস্টার্স করে থাকে তাহলে মাস্টার্সের কথা আসবে, আন্ডারগ্রেড করলে আচ্ছা আন্ডারগ্রেডের কথাই আসবে। তখন আচ্ছা। তারা সেই পেপারটা একটু পড়ে দেখে, কারণ ওরা কিন্তু পেপারগুলো চায় যে আপনি যদি কোনো পেপারের কাজ করে থাকেন সেটা জি অ্যাকসেপ্ট হোক বা না হোক, সেটা চায় ওরা। তো ওটা আচ্ছা পড়ে দেখে। তো ইফ দে ফাইন্ড দ্য ওয়ার্ক ইন্টারেস্টিং, হ্যাঁ আপনার নতুন আইডিয়া ওখানে আছে বা আপনি ওখানে ভালো কাজ করেছেন, তখন তখন তারা ইন্টারেস্ট দেখায় যে হ্যাঁ আমরা এটা নিয়ে একটু ইন্টারেস্টেড। তখন আপনাকে ভাইভাতে ওরা জিজ্ঞেস করে যে আসলে কেন তুমি এই কাজটা করলা, বা কি যে কি ভেবে তুমি এরকম করছো এখানে, বা এই রেজাল্টটা আচ্ছা। কেন এরকম আসলো, এরকম আর কি তখন জিজ্ঞেস করে। এটাই আর কি। ওকে স্যার। স্যার আপনি ধরেন যেখানে মানে যে প্রফেসরের আন্ডারে পিএইচডি করবেন স্যার, হ্যাঁ, মানে ওনার টপিক কি আপনার সাথে মিলে নাকি একটু ডিফারেন্ট টাইপ হয়? না, আমার আমার যেমন কাজ আছে হচ্ছে আপনার সাক্ষর স্যারের সাথেও কাজ আছে আমার, হচ্ছে জি বায়োইনফরমেটিক্স এর উপরে। তো জি ওনার স্যার। ওনার যেমন ফিল্ড হচ্ছে বায়োইনফরমেটিক্স, তো সেই জি হিসেবে মিলে আর কি, সেই হিসেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। তো আমার এখানেও যে কাজটা, সেখানেও আসলে বায়োডিরেকশনের উপর বেস করে বেশ কিছু বিষয় এখানে আছে। বিশেষ করে যে এই মডিউলটা হচ্ছে পুরোটাই বায়োডিরেকশনাল বেসড। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি যেটা যে বায়োডিরেকশন আসলেই স্পেল চেকারের ক্ষেত্রে বেটার পারফর্ম করে। হ্যাঁ, মানে যেটা আর কি জাস্টিফাইড আসলে, এখানে আমি দেখাবো আপনাদেরকে কেন করে। যেমন এই যে এখানে দেখেন, দা মার্কে এখানে লেখা আছে, এটা একটা ভুল বানান বোঝা যাচ্ছে, এখানে ঠিক করতে হবে। হ্যাজ বিন লেফট অন দ্য টেবল। এখন এই পার্টটুকু দেখলে মানুষ বুঝতে পারবে যে এটা আসলে মার্কার বোঝাচ্ছে এখানে, তাই না? তো এখন সেম মিস্টেক যদি আপনি করেন, যদি দেখেন যে দ্য মার্কেট ইজ গোয়িং টু ক্লোজ সুন, তো এখানে বোঝা যাচ্ছে এটা মার্কেট হবে। সো এটা হচ্ছে আসলে পরের ওয়ার্ডগুলো দেখি আলটিমেটলি কিন্তু আমি বলতে পারলাম যে আসলে মার্কেট দিব নাকি মার্কেট দিব, বোঝা যাচ্ছে? স্যার এটা তো স্যার অনেক টাফ না প্রেডিক্ট করা? না, প্রেডিক্ট করা টাফ না, কিন্তু দেখেন এটা কি মার্কার হবে না মার্কেট হবে, এটা আপনি কিভাবে বুঝবেন এই পার্টটুকু না দেখে? জি স্যার, বুঝতে পারছি। ধরেন যে এটা দেওয়া নেই, ধরেন যে দিস ইজ নট গিভেন, তাহলে এখন তো এটা মার্কারও হতে পারে মার্কেটও হতে পারে, জি স্যার। তাই না? তো সেজন্য আর কি। তো এখন এই পার্টটুকু কিন্তু আমি যদি নর্মাল ইউনিডিরেকশনাল মানে নিয়ে কাজ করি, যেটা এখানে দেখালাম, তাহলে কিন্তু আসলে এই পার্টটুকু কিন্তু হিডেন থাকলো, আমি কিন্তু এই পার্টটুকু দেখতে পেলাম না এটা ঠিক করার সময়। ঠিক শুধু আছে, আমরা দা মার্ক পর্যন্ত দেখতে পাবো? রাইট, শুধু আমরা দাম মার্ক দেখতে পাবো, যেটা কিনা আসলে এনাফ না আসলে। জি স্যার, বুঝতে পারছি। যাই হোক, এটা এটা আশা করি বোঝা গেছে মোটামুটি। তো এখন যেটা আমরা দেখবো যে ভাইব্রেশন আসলে কিভাবে করে কাজ। তো এখানে একটা ছবি দেওয়া আছে, আমি কিছু বিষয় এখানে বলে নেই, এটা আসলে ইন্টারনেট থেকে নেওয়া, এজন্য এরকম ঘোরা লাগছে স্ক্রিন টুল দিয়ে। এটা হচ্ছে আসলে এইচ গুলা, বুঝছো? আর এই যে এস যেগুলো আছে সেগুলো হচ্ছে এইচ, ঠিক আছে, হিডেন স্টেট। আর আপনার এগুলো হচ্ছে আরএনএন বেসিক্যালি। এই যে এ হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে আরএনএন, এটা আমি আগে একটু বলে রাখি। আমি এই ছবিটা এখন রিড্র করবো আবার নিজে থেকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি ছবিটা আবার রিড্র করি এখন। আচ্ছা, তো বাই ডিরেকশন যখন আমরা বলছি, তখন মনে রাখতে হবে যে এখানে আসলে বাই ডিফল্ট আরএনএন থাকবে দুইটা, কয়টা থাকবে? স্যার দুইটা দুইটা। থাকবে। তো আমি এখানে মেনি টু মেনির ক্ষেত্রেই বলি, অন্যান্য সবার ক্ষেত্রে আসলে একই ধরনেরই হবে, আমি জাস্ট মেনি টু মেনির ক্ষেত্রে দেখাই আমার সময়। আর মেইনলি মেনি টু মেনিতেই আসলে বাইরেশনটা বেশি কাজে আসে, কারণ এই যে আপনাকে যে উদাহরণটা দেখালাম, এই যে এই দুইটাই কিন্তু আসলে মেনি টু মেনি আরএনএন এর উদাহরণ।
তো Yes, sir. বাই ডিরেকশনের ক্ষেত্রে তাহলে শুরু করি আমরা প্রথমে আমরা এখানে RNN1 আর RNN2 ইউজ করব, R1 আর R2 ইউজ করি, RNN2 টা না লিখে। আর এটা হচ্ছে আমার R1, এই যাবে হচ্ছে সামনের দিকে, ঠিক আছে। আচ্ছা, আর তো কিছু হলো না, এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমার সরি সেভ দিস R1। আমি ধরলাম যে 4টা টাইম স্ট্যাম্পই ধরলাম 4টা পর্যন্ত আছে, ধরলাম আর নাই, ঠিক আছে, R1। আচ্ছা, তো এখানে আমাদের ইনপুট হচ্ছে আমাদের x0, x1, x2 আর হচ্ছে x3, আর এখানে আমাদের শুরু ছিল হচ্ছে h0, তারপর হচ্ছে h1, h2, h3, আর এখান থেকে বের হলো কি সেটা আমি আর দেখলাম না, থাক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড ডিরেকশন, ডিরেকশন ফরওয়ার্ড ডিরেকশন। আচ্ছা, আমাদের এবার আরেকটা RNN লাগবে, সেটা হচ্ছে এখান থেকে শুরু হবে, সেটা R2, 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 এখান থেকে বের হলো। আর এখানে হচ্ছে এটাকে আমি দিলাম হচ্ছে h0 প্রাইম দিয়ে, এটাকে h0 প্রাইম, h1 প্রাইম, h2 প্রাইম, h3 প্রাইম, আর এখানে কিছু না দিলাম। আচ্ছা, আর এখানেও কিন্তু x1 টা আসবে, এগুলো আসবে, x3 এখানে ঢুকবে, x2 এখানে আসবে, x1 এখানে আসবে, আর x0 এখানে আসবে, ঠিক আছে, এই দুটো, এই যে এই 4টা। আচ্ছা, এখন এগুলো, এটা হচ্ছে তাহলে কি হলো দেখেন একটা বিষয়, এই যে আমার যে R1 মানে যেগুলো হচ্ছে RNN1, এগুলো কিন্তু আমার শুরু হলো কোত্থেকে, x0 থেকে শুরু হয়ে আস্তে আস্তে সে x3 এর দিকে যাচ্ছে। আর এই যে RNN2, এরা কিন্তু শুরু হয়েছে x3 থেকে, খেয়াল করে দেখেন, এবং তারা ধীরে ধীরে কোথায় যাচ্ছে, x0 এর দিকে যাচ্ছে। আচ্ছা, এখন আমার যে আউটপুট বের হবে, সেই আউটপুটটা আসলে একটা থেকে বের হবে না, বের হবে দুটো মিলায়, এখান থেকে আর এখান থেকে যে দুটো বের হবে এটা মার্জ হবে। এটা কি হবে, এটা মার্জ হবে। আবার এখান থেকে যেটা বের হবে, এখান থেকে যেটা বের হবে, এটা কি হবে, এরা মার্জ হবে। সেম হচ্ছে এটার ক্ষেত্রেও প্রযোজ্য, সেম হচ্ছে এটার ক্ষেত্রেও প্রযোজ্য, সব মার্জ হবে, মার্জ হয়ে এখান থেকে আলটিমেটলি আউটপুটটা বের হবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন সুবিধা কি হলো এটার সুবিধা হইলো হচ্ছে, দেখেন আমার মনে করেন যে R1 এ আছে, যেমন হচ্ছে এই কেসে আমাদের ম্যান থাকবে কোথায়, ম্যান থাকবে হচ্ছে একদম R1 এ, এটা হচ্ছে ম্যান। এটা ঠিক যে এখান থেকে কিছুই আসে না, কিন্তু আবার দেখেন এই যে পার্টটা যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন, এটা কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশন বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন। তো এখান থেকে কিন্তু আলটিমেটলি সবগুলো ওয়ার্ডের কনটেক্সটে চলে আসছে, তাই না? আমাদের ফুল কনটেক্সট চলে এসে এখানে আমাদের যেটা বের হচ্ছে এটাই আসলে আলটিমেটলি ইম্পর্টেন্ট জিনিস, এবং এখান থেকে আমরা আসলে ভেরিয়েশন পেয়ে যাবো, তাই না? বুঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন। কোন পার্টটা একটু বলেন তো। স্যার ওই যে ব্যাকওয়ার্ড যেটা বললেন স্যার, যে হ্যাঁ, ব্যাকওয়ার্ড। আচ্ছা, তো এখানে তো যেটা ছিল আলটিমেটলি যে মনে করেন ম্যান ইজ মোর্টাল ছিল এখানে, আমি এমনি বলতেছি, আর এটা মনে করেন ফুল স্টপ। এখন তাহলে আমার ব্যাকওয়ার্ড ডিরেকশনে যেটা আসবে সে কি করবে, সে ফুল স্টপ দেখবে, মোর্টাল দেখবে, ইজ দেখবে, এরপরে সে ম্যান দেখবে। তার মানে ম্যানের যে ফুল কনটেক্সট, মানে এই যে এই পার্টটুকু সে কিন্তু পাচ্ছে, এই যে ব্যাকওয়ার্ড যেটা, তাই না? কাজেই এই যে R2, যে এই যে এখানে যে R2 বসে আছে, যে সে কিন্তু আলটিমেটলি এই যে আপনার ফুল স্টপ, মোর্টাল, ইজ, এই তিনটার যে কনটেক্সট সে এখানে দিচ্ছে আমাকে, এখানে সে আউটপুটে দিচ্ছে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। এই কারণে যদিও আমার এই যে R1 যদিও কিছুই জানে না, সে ম্যান ছাড়া কিছুই দেখে নাই যদিও, কিন্তু R2 তো দেখছে, মানে একজন তো দেখছে অ্যাটলিস্ট, সেহেতু একজনের দেখাতেই আসলে আলটিমেটলি আমার মানে আউটপুটটা ঠিকঠাক আসবে। কথা বোঝা যাচ্ছে?
এটাই ক্লিয়ার মোটামুটি? জি স্যার। তো আসলে এটাই ভ্যারিয়েশন আরএনএন, আর কিছুই না। মানে এটা এখানে কোনো রকেট সায়েন্স নাই তেমন আসলে, বাট এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়াস একটা উদ্ভাবন আমার মনে হয় আর কি। মানে এভাবে চিন্তা করা জিনিসটাকে, দুই সাইড দিয়ে নেওয়ার কথাটা। তো এই ছবিটাতে আসলে সবই বলা আছে, আর সুন্দর করে ছবিটা আঁকা আছে। এই যে এক্স জিরো দুই জায়গাতে যাচ্ছে, x1 দুখানি যাচ্ছে, x2 দুইখানি যাচ্ছে। তারপরে ব্যাকওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে এখান থেকে শুরু হলো, x0 থেকে শুরু হয়ে এখানে গিয়ে বের হলো। হ্যাঁ, তো এভাবে আর কি ছবিটা আঁকা আছে সুন্দর করে। আপনারা দেখেন, মানে মানে এখানে একটু চিহ্নগুলো একটু অন্যরকম। মানে আমি আসলে এস দিয়ে না দিয়ে এইচ দিয়ে দিই, হিডেন স্টেট কে ওরা এস দিয়ে দিছে, আর এখানে আরএনএন কে আসলে ওরা এ দিয়ে দিয়েছে আর কি। আচ্ছা, এখন খুবই ইন্টারেস্টিং যে টপিক, সেটা হচ্ছে ব্যাক প্রোপাগেশন থ্রু টাইম। এখন অনেকে আপনি বলতে শুনবেন যে আমরা আরএনএ ব্যাক প্রোপাগেশন থ্রু টাইম ইউজ করি, কিন্তু এটা যে কি সেটা আপনাকে হয়তো বা কেউই অলমোস্ট বলবে না। তা আমি সেটা বলি আপনাদেরকে, এটা একটু বোঝার ট্রাই করেন, সমস্যা নাই। তো আমি এখানে যে উদাহরণটা দিয়েছি, একদম সবচেয়ে সিম্পলটা দিয়েছি আমি, সেটা হচ্ছে মেনি টু ওয়ান। তো এটা তো অবশ্যই মেনি টু ওয়ান একটা আরএনএন নিয়ে কাজ করতেছি আমরা এখানে। আমি একটু বড় করি ফন্টটা, মেনি টু ওয়ান। আচ্ছা, তো মেনি টু ওয়ান আরএনএন যেটা আছে, তো সেখানে যেটা হচ্ছে যে এখান থেকে আমার শুরু হচ্ছে, মেনি টু ওয়ান আরএনএন হচ্ছে যে এখানে হচ্ছে আমার ইনপুট এগুলো এবং আউটপুট হচ্ছে একটা। এটা আপনারা অলরেডি জানেন, মেনি টু ওয়ান আরএনএন জিনিসটা কি সেটা আমরা অলরেডি জানি, যে হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পুরো জিনিসটা যায়, শুরুটা এভাবে হয়, এবং আলটিমেটলি লাস্ট টাইম স্ট্যাম্প থেকে আলটিমেটলি খালি আউটপুটটা বের হয়, এটা আমরা জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের লস কোথেকে ক্যালকুলেশন হবে। লস এলটি মানে লস, সেটা অনেক কিছুই হতে পারে, সব মানে ক্যাটেগরিক্যাল ক্রস ইন্টারভিউ হতে পারে, বা বাইনারি ক্রস ইন্টারভিউ হতে পারে। আমরা অনেক ধরনের লস পড়েছি, ডিপেন্ডিং অন দ্য প্রবলেম দ্য লস ক্যান ভ্যারি। তা আমি ধরলাম লস হচ্ছে এখানে এলটি, যে কোনো একটা লস ফাংশন সেটা, এবং সে অবশ্যই আমার যে প্রেডিক্টেড ওয়াই, সেই প্রেডিক্টেড ওয়াই এর উপরই সে আসলে ডিপেন্ডেন্ট। ওয়াই এর ভ্যালু যেরকম আসবে সেই অনুযায়ী লসটা ভ্যারি করবে। আচ্ছা, এখন আমাদের আসলে ওয়েট কি কি আছে, মানে কোন কোন প্যারামিটার নিয়ে আমাকে আসলে কাজ করতে হবে সেটা আমাকে একটু বুঝতে হবে আগে। আচ্ছা, এবার খেয়াল করি আমরা একটু। এখানে দেখেন, এগুলা কিন্তু আসলে আরএনএন না। মানে এখানে আরএনএন মানে আরএনএন নিয়ে কিছু বলা হচ্ছে না এখানে, কারণ আমরা আসলে আরএনএন কে আপডেট করবো না, আমরা আসলে আরএনএন এর ওয়েটটাকে আপডেট করবো। এজন্য এখানে একটু চিহ্নগুলো ডিফারেন্ট, আমি সেটা একটু ব্যাখ্যা করে নিই আগেই। এখানে হচ্ছে আপনার এইচটি হচ্ছে আপনার, মনে করেন যে টাইম স্ট্যাম্প নাম্বার টি এর হিডেন স্টেট, এইচটি মাইনাস ওয়ান তার আগেরটা, এইচটি মাইনাস টু তার আগেরটা। এখানে আসলে ডট ডট হবে একটা, অনেকগুলো ডট হয়ে এইচ জিরো হচ্ছে একদম প্রথমটা, ঠিক আছে। আর এখানে এগুলোর যে আউটপুট গুলো সেগুলো আসলে আমরা ইগনোর করতেছি, আমরা এখানে কোনো আউটপুট নিচ্ছি না, যেটা মেনি টু ওয়ান। আর ফাইনালটা থেকে আমরা খালি আউটপুটটা নিচ্ছি। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, কিছু ইকুয়েশন লেখা ছিল উপরে, ইকুয়েশন গুলো একটু খেয়াল করেন। এখানে এই যে এইচটি ইজ এ ফাংশন অফ পি, এইচটি মাইনাস ওয়ান এবং কি এক্সটি, এই জিনিসগুলো একটু খেয়াল রাখেন। আর ওয়াইটি কিসের ফাংশন? ওয়াইটি ইজ এ ফাংশন অফ এইচটি। বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এই তিনটা জিনিস একটু মনে রাখেন, যে এইচটি হচ্ছে কার ফাংশন? এইচটি মাইনাস ওয়ান, আর হচ্ছে এক্সটি, আর হচ্ছে আপনার আরেকটা কি বললাম, ওয়াইটি। স্যার ওয়াইটি। ওয়াইটি হচ্ছে এসটি এর ফাংশন, নাকি এসটি মাইনাস ওয়ান এর ফাংশন ছিল? এইচটি স্যার। আর একটু দেখে নিতে পারবো, এইচটি, হ্যাঁ ঠিক আছে, এইচটি এর ফাংশন, ঠিক আছে। এইটুকু আমরা মোটামুটি খেয়াল করলাম। এখন আমরা শুরু করি আমাদের কাজ। আমাদের দেখেন, এখানে এইচটি হিসাব করার জন্য আমাদের এক্সটি লাগে, মানে এক্সটি লাগে এবং এসটি মাইনাস ওয়ান লাগে। এখন এইচটি মাইনাস ওয়ান কিন্তু একটা ওয়েট দ্বারা গুণ হয়, আমরা জানি সেটা, আমরা দেখেছিলাম যে এখানে দুটা নিউরাল নেটওয়ার্ক থাকে, একটা হচ্ছে এসটি মাইনাস ওয়ান এর সাথে আপনার হিসাব করার জন্য, এই যে দেখিয়েছিলাম যে এই সাইডে একটা থাকে এই এসটি মাইনাস ওয়ান এর সাথে, আর এই সাইডে একটা থাকে হচ্ছে এক্সটি এর সাথে। এটা মানে দেখাচ্ছিলাম কত কত ক্লাসে, আপনাদের মনে থাকে কথা এটা। তো এখন এইচটি মাইনাস ওয়ান এর সাথে যে ওয়েট গুলো গুণ হয়, সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে থিটা এইচ। কি দিলাম? থিটা এইচ। এটা আসলে একটা ওয়েট না, এখানে অনেকগুলো ওয়েটই আছে, এটা হচ্ছে ওয়েটের ভেক্টর টাইপের, কিন্তু আমরা জাস্ট ফর সিম্পলিসিটি আমরা জাস্ট একটা থিটা এইচ ধরে নিলাম এখানে।
আচ্ছা এক্সটি, এক্সটি কেও একটা ওয়েট দিয়ে গুণ করতে হয়, তো সেটার নাম দিলাম আমরা হচ্ছে থিটা এক্স। এগুলো অনেকের বিশ্বাস হচ্ছে না যে ওয়েট দিয়ে আসলে গুণ করতে হয়, যে আমি একটু আরেকবার ইকুয়েশনটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এই যেটা কথা বলতেছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার। এখন এই যে আপনার ওয়াই বের করার সময়, ওয়াই বের করার সময় কিন্তু এইচটি কে একটা একটা ওয়েট দিয়ে গুণ করতে হয়, সেটার নাম দিলাম কি থিটা ওয়াই, থিটা ওয়াই। তাহলে কয়টা ওয়েট এখানে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে। এবং যেহেতু আমরা বলেছিলাম যে আরএনএন কিন্তু একটাই, এখানে কিন্তু এমন না যে এইচ জিরোতে একটা আরএনএন আমরা ইউজ করি, তারপরে এইচটি মাইনাস টু আরেকটা আরএনএন ইউজ করি, এরকম কিন্তু না। আরএনএন কয়টা? আরএনএন কিন্তু একটাই, বারবার সেম আরএনএনটা বিভিন্ন টাইম স্ট্যাম্পে আমরা কি করি, আমরা ইউজ করি। এটা তো আমাদের মনে হয় ক্লিয়ার, এই কনসেপ্টটা গত ক্লাসে বলেছিলাম, সেম আরএনএন। এই জন্যই দেখেন প্রত্যেক টাইম স্ট্যাম্পে কিন্তু আমাদের থিটা কিন্তু সেম, দেখেন এখানেও থিটা এইচ, এখানেও থিটা এইচ, ডিফারেন্স কিন্তু হয়নি। তারপর এখানেও থিটা এক্স, এখানেও থিটা এক্স, এখানেও থিটা এক্স, এমন কিন্তু না যে এটা থিটা এক্স ওয়ান, থিটা এক্স টু, এরকম কিন্তু না। ক্লিয়ার এই বিষয়টা? বিকজ উই আর ইউজিং দ্য সেম আরএনএন or same set of weights in all our time stamps. তো এইটা আশা করি মোটামুটি ক্লিয়ার নাকি এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে আমাদের ওয়েট আপডেটে। তো আমরা আমাদের একটা স্যাম্পল কি এখানে মিনিট ওয়ানে, মিনিট ওয়ানে আমাদের একটা স্যাম্পল হচ্ছে, মনে করেন যে the book was written in an excellent way, এটা হচ্ছে আমার সেন্টেন্স, এবং আউটপুটটা হচ্ছে মনে করেন যে পজিটিভ রিভিউ, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা হইল। তো এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল, ওয়ান স্যাম্পল, তাই না? এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল না ডাটা সেটের মধ্যে? আমাদের ডাটা সেটের মধ্যে কি থাকবে আসলে, এরকম অনেক সেন্টেন্স থাকবে এবং সেগুলো কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা আসলে লেবেল করা থাকবে। সো আমাদের এটা হচ্ছে একটা স্যাম্পল। তা আমরা এখন দেখবো যে আমরা এই একটা স্যাম্পলের জন্য আমাদের ওয়েটটা কিভাবে আপডেট করব। আচ্ছা, তো তাহলে আমরা কি করছি তাহলে এখানে, এটা হচ্ছে আমার ওয়ে, এটা হচ্ছে আসলে এক্সেলেন্ট, এটা হচ্ছে এন, পিছনে আরো অনেকগুলো আছে এগুলো আর দেওয়া হয় নাই, আর এই জিরোতে থাকবে হচ্ছে আমার দা, ঠিক আছে। আর এখানে আমাদের লসটা হবে কিসের ভিত্তিতে? পজিটিভ রিভিউয়ের ভিত্তিতে আমাদের লসটা হবে। এখানে হয়তোবা ওয়ান আসবে না, হয়তোবা আসতে আসতে মনে করেন 0.9, তো সেক্ষেত্রে কিছু লস আমাদের হিসাব হবে ইউজিং কি বাইনারি ক্রস এনট্রপি লস। এগুলো মনে হয় আমরা জানি, এগুলো আমি বিস্তারিত বলছি না, এগুলো আগের জিনিস, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা এখন যদি থিটা ওয়াই কে আমি আপডেট করতে চাই তাহলে আসলে কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে, রাইট? মনে আছে তো আমাদের নাকি ব্যাক প্রোগ্রেশন? জি স্যার। এখানে কি কি আছে? এখানে একটা আছে হচ্ছে এই এই এসটা আছে, এই এর জন্য আসবে হচ্ছে ডেল এল ডেল ওয়াই, আর একটা আছে হচ্ছে এই এসটা, এর জন্য কি আসবে? ডেল ওয়াই ডেল থিটা ওয়াই। এটা তো ক্লিয়ার নাকি? জি স্যার ক্লিয়ার। সো থিটা ওয়াই ইজ ফেয়ারলি সিম্পল টু আপডেট, কারণ একটা মাত্র ওয়াইটি আছে এখানে, এই জন্য একবারে আপডেট হবে। এখন দেখেন যখন আমরা মেনি টু মেনি চিন্তা করবো, মেনি টু মেনি, তখন কিন্তু এখানেও আসবে, তাই না? এখানেও আসবে না মেনি টু মেনির ক্ষেত্রে? জি। তখন কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এই আপডেটটা করতে হবে। মানে আমার ফুলটা হবে হচ্ছে সবগুলো প্লাস হবে, মানে এইটা প্লাস হচ্ছে এই টাইম স্ট্যাম্পের জন্য যেটা যে লসটা আসবে সেইটা, ঠিক আছে, প্লাস হচ্ছে এই টাইম স্ট্যাম্পের জন্য যেটা আসবে সেইটা। বোঝা যাচ্ছে হবে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সেই জন্য ওটা দেখাই নাই, কারণ এটা সিম্পল ফেয়ারলি। আমি এইগুলো হয়তো বেশি বেশি কমপ্লেক্স আর কি, এজন্য আমি এগুলো একটু জোর দিব বেশি। এখন আসলে থিটা এক্স এ আসি। তো থিটা এক্স এ যাওয়ার জন্য বোঝা যাচ্ছে যে এখান থেকে শুরু করে একটা এজ, দুইটা এজ, তিনটা এজ আমাকে ট্রাভার্স করতে হয়, রাইট? সো আমাদের তাহলে কি হবে? ডেল এল ডেল ওয়াই হবে যেটা এটার জন্য, ডেল ওয়াই ডেল এইচ হবে এটার জন্য, আর আলটিমেটলি কি হবে আরেকটা ডেল এইচ ডেল থিটা এটার জন্য। ক্লিয়ার বিষয়টা?
জি স্যার। আচ্ছা, তাহলে এটাও গেল, ভালো কথা। ঠিক আছে, এখন কাজ কিন্তু শেষ হয় নাই, মানে এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে একটা আসলো, কিন্তু দেখেন টাইম স্ট্যাম্প কি শেষ হয়ে গেছে? আরো তো টাইম স্ট্যাম্প আছে, এটা আছে না, এটা বাকি আছে, এটা বাকি আছে, এগুলো তো বাকি আছে। সো এগুলোরও কিন্তু আমাদের আলটিমেটলি ওয়েট, এগুলোর জন্য কিন্তু আসলে আপডেট হবে, তাই না? তার মানে সবগুলো কিন্তু সামেশন হবে, এইটা তারপর এইটা সবগুলো সামেশন হয়ে যেটা আসবে গ্রেডিয়েন্ট, সেইটা আলটিমেটলি থিটা এক্স এ কি হবে, মাইনাস হবে, তাই না? থিটা এক্স ইকুয়াল টু থিটা এক্স মাইনাস টোটাল সামেশনটা, সেটা বোঝা যাচ্ছে? এখন জি আমাদের স্যার। যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইটা কিভাবে হিসাব হয়। আমি তো এইটা তো বুঝলাম কিভাবে হিসাব হয়, এটা রাইট। এখন এইটা হিসাবটা কিভাবে হবে, এই টাইম স্ট্যাম্প হিসাবটা কিভাবে হবে সেটা একটু দেখা দরকার। এটা হিসাবটা কিভাবে হবে, এইটা পাস হবে, এইটা পাস হবে, এইটা পাস হবে, এইটা পাস হবে, তাহলে এজ কয়টা? চারটা, তাই না? চারটা তো এজ, এখন ঠিক আছে কিনা? জি একটা, স্যার, পাঁচটা। দুইটা, তিনটা, চারটা। এখন এখানে ওরা তিনটা দিছে, কিন্তু আসলে তিনটা হবে না, এখানে এখানে চারটা হবে, মানে ওরা সংক্ষেপে করছে এই কাজটা, আমি আপনাকে পুরোটা দেখাচ্ছি করে। প্রথমে হচ্ছে এইটা, আমি লিখি এখানে ডেল, ডেল এল, ডেল ওয়াই, এটা হচ্ছে প্রথমটা, আমি আর সব টি দিলাম না আর কষ্ট করে। এর পরেরটা হচ্ছে কি, ডেল ওয়াই ডেল এইচ টি, ডেল ওয়াই ডেল এইচ টি। আচ্ছা, তারপরেরটা কোনটা? তারপরেরটা হচ্ছে ডেল এইচ টি মাইনাস ওয়ান। এটা কিন্তু আসবে, আসবে কেন? কারণ দেখেন এইচ টি কি এইচ টি মাইনাস ওয়ান এর ফাংশন না? জি। আচ্ছা, অবশ্যই এটা আসবে, কিন্তু এটা ওরা দেয় নাই আর সংক্ষেপে করতে গিয়ে, কিন্তু এটা আসবে। আচ্ছা, আর ফাইনালি কি আসবে? ফাইনালি আসবে হচ্ছে ডেল এইচ টি মাইনাস ওয়ান, তারপর কি, ডেল থিটা এক্স। ঠিক আছে, তো এটা করলেই আলটিমেটলি কি বের হবে, এই যে এখানে এই টাইম স্ট্যাম্পের জন্য যে থিটা এক্স সেটা বের হবে। ক্লিয়ার বিষয়টা? ইয়েস স্যার। থিটা এক্স না, সরি, আমি থিটা এক্স বলতেছি, এই যে এইটা আর কি, আমি ভুল করে থিটা এক্স বলছি এখানে। আচ্ছা, এখন সিমিলারলি আপনাকে যদি বলা হয় যে আপনি এই টাইম স্ট্যাম্পের জন্য এই জিনিসটা বের করেন, তাহলে কি হবে? তাহলে একটা এজ, দুইটা এজ, তিনটা এজ, চারটা এজ, কি কয়টা এজ হবে? ছয়টা। পাঁচটা এজ হবে। পাঁচটা এজ হবে। তাহলে যত টাইম স্ট্যাম্প বাড়বে পিছনের দিকে, যত আমি যাবো, তত আমার এজ কি হবে? একটা করে বাড়বে না? বুঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। তার মানে এখানে আসলে আমার যে সেন্টেন্সটা আছে, দ্য বুক ওয়াজ রিটেন ইন এক্সেলেন্ট ওয়ে, এখানে কয়টা টাইম স্ট্যাম্প আছে? 1 2 3 4 5 6 7 8। তার মানে 8টা টাইম স্ট্যাম্পের প্রত্যেকটার জন্য আমাকে কি করতে হবে? থিটা এক্স এর জন্য আমাকে এই গ্রেডিয়েন্ট বের করতে হবে, বের করে 8টা জিনিস যোগ করতে হবে, যোগ করে আলটিমেটলি থিটা এক্স থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝা যাচ্ছে কি বললাম? জি, বুঝতে পারছি। তো এই যে থিটা এক্স, এই সেম নোশন হচ্ছে থিটা এক্স এর ক্ষেত্রেও প্রযোজ্য, একদম সেম। আমি একটা দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। যেমন এই থিটা এক্স এর জন্য প্রথমবার হচ্ছে তিনটা আমার এজ অতিক্রম করতে হবে, ডেল এল ডেল ওয়াই, ডেল ওয়াই ডেল এইচ, আরেকটা কি, ডেল এইচ ডেল থিটা এইচ। বুঝা যাচ্ছে? এই হচ্ছে আমার এই তিনটা। তো আমি যদি টাইম স্ট্যাম্প আগেরটার জন্য হিসাব করতে চাই, তাহলে কি হবে? এখান থেকে শুরু করে আমার যা লাগবে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তো সেখানে আরেকটা এক্সট্রা আসবে, সেটা কোনটা? ডেল এইচ টি, ডেল এইচ টি মাইনাস ওয়ান। এটা আমি আবারও বলতেছি, ওরা এই জিনিসটা দেয়নি এখানে, হ্যাঁ, এই জিনিসটা ওরা কিন্তু এখানে দেয়নি, কিন্তু এটা আসবে আর কি এখানে। কথা বোঝা যাচ্ছে? তো এখানেও তাহলে একদম হুবহু সেম যে কথাই প্রযোজ্য হবে, এবং প্রত্যেকবারই একটা করে বাড়বে, মানে একটা করে প্রোডাক্ট টার্মের সংখ্যা বাড়বে, এবং আলটিমেটলি প্রত্যেক টাইম স্টেপের জন্য আমাকে আমার গ্রেডিয়েন্ট হিসাব করতে হবে। তাহলে 8টার জন্য কয়বার হিসাব করতে হবে? 8টার জন্য হিসাব করতে হবে 8বার। তাহলে মোট 8টা জিনিস যোগ করলে আমার ডেল ডেল থিটা এক্সটা পুরোপুরি আসবে। বুঝা যাচ্ছে? জি স্যার। এখন একটা বিষয় খেয়াল করেন, এই একটা স্যাম্পল এর জন্য আমি কি করলাম? আমি 8বার হিসাব করলাম, তাই না? কয়বার হিসাব করলাম? 8বার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার স্যাম্পল তো থাকবে হচ্ছে লাখ লাখ, তাহলে আমার রান টাইম অনেক বেড়ে যাবে না? জি স্যার।
এবং দেখেন আমাদের কিন্তু রিভিউয়ের রিভিউয়ের যে লেন্থ এত কম হবে তাও কিন্তু না, কোনো কোনো রিভিউয়ের লেন্থ হয়তো বা হবে হচ্ছে আপনার 30 ওয়ার্ড, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু 30 বার আমাকে হিসাব করতে হবে, এটা 30টা জিনিস যোগ করতে হবে, যোগ করে কি করতে হবে, এরপর ওয়েবটাকে আপডেট করতে হবে। সো আগে আমরা যখন ওয়েব প্রোগ্রামেশন করেছি তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের একবার মানে একটা হিসাব করলেই হয়, মানে এই একবার প্রোডাক্ট হিসাব করলেই আমাদের হচ্ছে একটা ওয়েটের জন্য, তাই না? কিন্তু এইখানে একটা ওয়েটের জন্য প্রোডাক্ট হিসাব করতে হচ্ছে 10 বার, 20 বার, 30 বার করে। এটা তাহলে কি ওয়েব প্রোগ্রামেশনটা, এটা ট্রেনিং টাইম তো হিউজ, ট্রেনিং টাইম হচ্ছে অলমোস্ট কত গুণ, 10-20 গুণ, তাই না? তো এটা কি ভালো, মানে কি মনে হয় এটা, এটা কি অবস্থা হবে এটার? না স্যার, ভালো না। আচ্ছা, তো এই জন্যই একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে আপনারা শুনবেন মাঝে মাঝেই, যে ট্রানকেটেড ব্যাক প্রপাগেশন থ্রু টাইম। ঠিক আছে, তো এটা কোনো রকেট সায়েন্স না, আমি জাস্ট একদম খুবই একদম হালকা করে বলে দিই আমি সেটা। এটা হচ্ছে যে আপনি সব টাইম স্টেপ নিয়ে কাজ করবেন না, আপনি ফিক্স করে দিবেন যে আমি ওয়েট আপডেটের জন্য জাস্ট হাইয়েস্ট মনে করেন 3টা টাইম স্টেপ নিয়ে আমি কাজ করবো, এর বেশি কাজ করবো না আমি। তার মানে আপনি ST-2 পর্যন্ত দেখে ওয়েটকে আপডেট করে আপনি ছেড়ে দিবেন, আর আগেরগুলো যা খুশি তাই হোক। কথা বোঝা গেছে আমি কি বললাম? এখন জি এইটা হচ্ছে নট দ্য মোস্ট রিলায়েবল ওয়ে, কারণ হচ্ছে আপনি বুঝতেছেন যে অবশ্যই আগের ওয়েবগুলোর তো সম্পর্ক ছিল কিছু না কিছু, তাই না? তো এটা তো আমরা তো আর তখন আর নিলাম না, মানে আমরা তো সেটা আর কি করলাম না, সেটা আর ইনকর্পোরেট করলাম না। এটা অবশ্যই একটা ফ্যালাসি, বাট স্টিল দিস ওয়ার্কস ফেয়ারলি ওয়েল। ঠিক আছে, অর্থাৎ আপনি আপনার টাইম স্ট্যাম্প সবগুলো না নিয়ে আপনি ফিক্স করে দিলেন যে আমি 3টার বেশি নিব না, অথবা আপনি বললেন যে আমি 2টার বেশি নিব না, অথবা একদম ওয়ার্স্ট কেসে আপনি বললেন যে আমি 1টার বেশি নিব না, মানে শুধুমাত্র আমি এর জন্য ওয়েট আপডেট করে আমি রেখে দিব, আমি আর কোনো কিছু করবো না। বুঝা যাচ্ছে? এটা কি ভালো কাজ করে? এটা হচ্ছে খারাপ কাজ করে না, এটা অ্যাটলিস্ট বলা যায় মোটামুটি মোটামুটি ভালোই কাজ করে। এখন মানে একটা তো অবশ্যই কম্পিউটেশনাল কনস্ট্রেন্ট থাকে প্রতিটা জিনিসেরই, কারণ হচ্ছে দেখা যায় স্যাম্পল এনএলপি তে আপনার লক্ষ লক্ষ স্যাম্পল থাকে, একটা এনএলপি প্রবলেমে লক্ষ লক্ষ স্যাম্পল থাকে। সো আপনার যদি 30 বার ওয়েট আপডেট করতে হয় বা 10 বার যদি ওয়েট আপডেট করতে হয়, তাহলে আপনার হয়তো ট্রেনিং কখনোই শেষ হবে না। মানে এমনিতেই আপনার ট্রেনিং করতে সময় লাগবে 10 দিন, মানে আপনি যদি ট্রাঙ্কেটেডটা ইউজ করেন তাহলে দেখা যাবে আপনার 10 দিন বা 7 দিন লেগে যাচ্ছে। সো আপনি যদি ট্রাঙ্কেটেডটা ইউজ না করেন তাহলে আপনার সময় হয়তো লাগবে কয়দিন, সময় হয়তো আপনার লাগবে হচ্ছে 70 দিন। এটা তো আসলে ফিজিবল হবে না তেমন একটা, আসলে মনে হয় আমার কাছে। বুঝতে পারছেন? জি স্যার। এটা আলটিমেটলি যে মানে এটা আলটিমেটলি নিজের ডিসিশন আর কি, যে আমি আসলে কোনটা চাই আর কি, মানে আমি আমার কি এনাফ রান টাইম আছে কিনা সেই অনুযায়ী। আমাদের আরএনএন এটুকুই ছিল, আরএনএন মোটামুটি বেসিক ফুল ক্লিয়ার হওয়ার কথা, মানে আমি কিছুই বাদ দিইনি আসলে, মানে ওয়েট আপডেট থেকে শুরু করে বাই ডিরেকশন থেকে শুরু করে মানে যাবত মানে বিভিন্ন রকমের আরএনএন সবকিছুই দেখানো হয়েছে এখানে। আশা করি আরএনএন মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, এখন আমি শুরু করবো হচ্ছে এলএসটিএল। আচ্ছা, এলএসটিএল শুরু করে হ্যাঁ একটু ব্রেক নিলে ভালো হয়েছে। হ্যাঁ একটু ব্রেক নেই, মানে আমরা একটু গল্প গুজব করি একটু কিছুক্ষণ। আচ্ছা, জি স্যার। তো আমরা সাকিব মাহমুদের কথার সাথে একটু একটু কিছু জিনিস অ্যাড করবো একটু আমি, যে হচ্ছে যে ওই পিএইচডি বিষয়ে। তো সাকিব মাহমুদ তো মানে নো ডাউট হচ্ছে ইউ আর একজন এক্সেলেন্ট স্টুডেন্ট, মানে আমি ওনার ট্র্যাক রেকর্ড দেখছি এমনিতে। তো হচ্ছে তো আমি আমি যেটা বলবো যে যারা আর কি এরকম এক্সেলেন্ট স্টুডেন্ট যারা, হ্যাঁ তাদের অবশ্যই ট্রাই করা উচিত হচ্ছে যে হায়ার এডুকেশন বা পিএইচডি টাইপের, হ্যাঁ, এবং টপ জায়গাতে ট্রাই করা উচিত। তো সেজন্য হচ্ছে এখন একটা বিষয় হচ্ছে ইউআইওর একটা ড্রব্যাক হচ্ছে যে ইউআইও এখনো কিন্তু খুব বেশি পরিচিত না বিশ্ব পরিমণ্ডলে। তো এই যে এটা এটা একটা হচ্ছে ড্রব্যাক, কারণ হচ্ছে যে একজন প্রফেসর যখন আপনার মানে দেখবে, আপনার যখন সিভি দেখবে তো বা আপনার যখন স্টেটমেন্ট দেখবে, তখন সেটা দেখবে যে আপনি কোত্থেকে আসছেন, সেটা অবশ্যই সে দেখবে আর কি। হ্যাঁ, এখন মনে করেন যে এই প্রফেসর হচ্ছে যে ইউআইওর একজন স্টুডেন্টের সাথে আগে মনে করেন কাজ করছে এবং তার মনে করেন অভিজ্ঞতা খুব ভালো, তো এটা অবশ্যই আপনার জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট। হ্যাঁ, জি স্যার। যেমন আমি যেখানে যাচ্ছি, হ্যাঁ সেখানেও কিন্তু আমি নিজের চেষ্টা যাচ্ছি এমন না, মানে বুয়েটের সাথে হচ্ছে এনইউএস এর কোলাবোরেশন আছে, একটা 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 চুক্তি আছে যে প্রতি বছরই এনইউএস বুয়েট থেকে একজন করে নেয়। হ্যাঁ, আচ্ছা।
তো এবার হচ্ছে আমি সিলেক্টেড হয়েছি। তো ওরা দেখছে যে হ্যাঁ বুয়েটের স্টুডেন্টরা খুব ভালো কাজ করে, এই কারণে ওরা প্রত্যেকবারই একজন করে নেয়, ম্যান্ডেটরি ওরা নেয় ওরা। এবং জি স্যার। সেই একজনের জিআরই দেওয়া লাগে না, আইএলটিএস দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না, ঠিক আছে? আচ্ছা মানে আচ্ছা। জাস্ট এমনি আর কি, মানে এটা হচ্ছে সর্ট অফ লাইক থাকে না মানে বিভিন্ন রকম মানে রিয়েলিটি শোতে যে হচ্ছে ওয়াইল্ড কার্ড দিয়ে চলে আসে যে এরকম টাইপের আর কি। হ্যাঁ, তো এখন আপনাদের এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব যে অবশ্যই আপনারা একটা ভালো অ্যাপ্লিকেশনে ট্রাই করবেন। এবং ওকে স্যার। যদি সেটা মেশিন লার্নিং ফিল্ডে হয়, তাহলে অবশ্যই হচ্ছে আপনাদেরকে আগেও দেখাইছি, আমি এখনো বলতেছি যে আপনারা টপ কনফারেন্স ট্রাই করবেন। হ্যাঁ, ওকে স্যার। মানে মানে আপনাদের কোনো স্যার যদি বলেও যে হ্যাঁ যে আমরা অনুযায়ী ট্রাই করবো, আপনারা একটু পুশ করবেন যে স্যার আমরা এখানে চাই, মানে আপনারা নিজেরাই বলবেন যে আমি এখানে চাই আসলে করতে। হ্যাঁ, মানে ওকে স্যার। ওনারা দেখবেন যে না করবেন আর কি, মানে আর কি যদি আপনারা একটু ঠ্যাটলি করেন তাহলে ওরা না করবেন, ওনারা বলবেন যে ঠিক আছে তাহলে ট্রাই করো তুমি। মানে এগুলো হচ্ছে খুব টাফ আসবে আর কি। হ্যাঁ, মানে আপনারা দেখছেন যে এগুলোর ইম্প্যাক্ট স্কোর এক একটা কনফারেন্সের মানে খুবই হাই ইম্প্যাক্ট স্কোর, তাই না এগুলা? জি স্যার। তো তো এগুলা আপনারা দেখবেন আর কি, মানে এমনিতে ট্রাই করবেন আপনাদের রিলেভেন্ট ফিল্ডে। মানে আমি আপনাদেরকে এই জন্যই বলি যে আপনারা একটা ট্রাই করবেন, জাস্ট একটা, মানে আপনারা একটা পেপারে ট্রাই করবেন, করার অনেকগুলো দরকার নেই কোনো, কিন্তু ভালো কোথাও ট্রাই করবেন আর কি। মানে খুব ভালো জার্নাল অথবা খুব ভালো কনফারেন্স, মানে আমার যেটা পেপার ছিল আন্ডারগ্রেডের সেটা খুব ভালো জায়গায় জি হয়নি স্যার। আর কি, মানে এত ভালো জায়গায় হয় নাই আমারটা আচ্ছা। মিডিয়াম জায়গায় হয়েছে আর কি, মিডিয়াম। তো ওকে এটা আর স্যার। কি, মানে আমি মাস্টার্স এর পেপারটা ট্রাই করতেছি ভালো জায়গায় দেওয়ার, ভালো জায়গায় করার। আমি ত্রিপুরাতে চেষ্টা করেছিলাম লাস্ট ইয়ার একদম ডিসেম্বরের দিকে। তো ত্রিপুরাতে আমি একটু জন্য রিজেক্ট খেয়েছি, হ্যাঁ মানে মার্জিনাল রিজেক্ট খেয়েছি আমি। তা আমি আবার ওইটা নিয়ে ট্রাই করবো হচ্ছে এখন নেক্সট আরেকটা ভালো কনফারেন্সে। হ্যাঁ, তো ওকে ট্রাই স্যার। করতে হবে আর কি, মানে সময় লাগবে, ট্রাই করতে হবে। তো একটা জি যদি স্যার। ভালো কোথাও হয়ে যায়, যদি নাও হয়, মনে করেন যে হলো না, যদি জি। নাও হয়, স্টিল এটা খারাপ কিছু না। মানে আপনার পেপারটার যে কোয়ালিটি সেটা অ্যাসেস করবে যে হচ্ছে নিয়ে পড়তেছে আর কি সে, এবং তার ওখানে আপনি দিবেন যে আমরা অমুক জায়গায় দিছিলাম, এরকম রিভিউ আসছে, সো দ্যাটস অলসো কোয়াইট গুড। কিন্তু এখন ধরেন যে আপনি মিডিওকর জায়গায় দিলেন বিভিন্ন জায়গায়, তো এটা আসলে আপনার আসলে খুব একটা স্ট্যান্ড আউট করবে না, কারণ অনেকেই অ্যাপ্লাই করবে, তো তারাও হয়তো ওরকম অ্যাপ্লিকেশন করছে কোথাও না কোথাও। তো তো সেটা আসলে স্ট্যান্ডার্ড করবে না, কারণ জানে আর কি মোটামুটি যারা আর কি ওই ফিল্ডে রিসার্চার তারা জানে যে একটা মিডিওকর পাবলিকেশন করতে যে কষ্ট, একটা হাই রেটেড পাবলিকেশন করতে তার চেয়ে কষ্ট হচ্ছে 3-4 গুণ বা 5 গুণ। হ্যাঁ, তো এটা তারা ইভালুয়েট করে আর কি আসলে ভাবি। যেমন আমার বুয়েটের কিছু ফ্রেন্ড আছে যারা হচ্ছে খুব ভালো জায়গায় গেছে, ইউএসএ একদম টপ 5 এর মধ্যে। তো তাদের পাবলিকেশন হচ্ছে একটাই পাবলিকেশনে আছে, কিন্তু খুব ভালো পাবলিকেশন। হ্যাঁ, ওইটা দিয়ে তারা গেছে, মানে আর কিছু ওকে লাগে স্যার। নাই তার। হ্যাঁ, তো ওইদিকে আমার মতে আসলে বেশি ফোকাস করা উচিত, মানে আর কি সংখ্যার দিকে ফোকাস না করে। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। তো এটাই আর কি। জি স্যার, মানে আর আমাদের ড্রব্যাকটা এটাই আসলে যে ইউএইউ তে আসলে আসলে তো বাইরে ওরকম এলাম নাই বা ওরকম তো কেউ মানে অত বেশি নাই, যেমন বাইরের প্রফেসররা যদি বুয়েট থেকে শোনে তখন তো স্যার ওইটা বেটার হয় যে হয়তো মানে আগে কাজ আপনার করছে। পাবলিকেশন অনেক অনেক আপনার ম্যাটার করবে সেক্ষেত্রে আর কি, মানে পাবলিকেশনে তো কোনো ইয়া নাই যে হচ্ছে যে জি স্যার। আপনাকে হয়তো বা মানে কেউ যদি বলে যে হ্যাঁ ইউআইতে তুই পড়িস, তোকে এমনি সিজিপিএ দিয়ে দেয়, কেউ যদি বলে, জি এটা সে স্যার। ক্লেম করতে পারে না জানলে। হ্যাঁ, কিন্তু এবার একটা পাবলিশ হয়েছে মনে করেন একটা খুব এস্টার কনফারেন্সে বা খুব ভালো একটা জায়গায়, এটাতে জি কিন্তু স্যার। কারো কিছু বলার নাই, কারণ এখানে তো আর কোনো লবিং নেই কোনো। জি হ্যাঁ, স্যার। বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওইটাই আর কি। আর অবশ্যই হচ্ছে যে ফিল্ডে রিসার্চ করবেন সেই ফিল্ডের অবশ্যই একদম আদি অন্ত যা আছে সব জানতে হবে। ইনফ্যাক্ট জি স্যার। যে অবশ্যই। প্রফেসর আপনাকে মানে আর কি ফান্ড দিবে বা নিবে আর কি, হ্যাঁ, সে জি। অবশ্যই কিন্তু অত ইয়াং হবে না, সে হয়তো হবে মিডল এজড অথবা একটু বয়স্ক। তো অবশ্যই তার চেয়ে বেশি জানতে হবে আপনাকে আপনার রিসার্চের বিষয়ে, মানে আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আপনাকে তার চেয়ে বেশি জানতে হবে। তো সে আপনাকে অনেক জি কিছু স্যার। জিজ্ঞেস করবে, ইন্টারভিউতে জিজ্ঞেস করবে যে আমার এই প্রবলেমটা আছে, এটা সলভ করার জন্য তুমি একটা অ্যাপ্রোচ সাজেস্ট করো। তা আপনাকে তখন কিন্তু যদি আপনি না জানেন একটা জিনিসের বেসিক, আপনার সমস্যা ফেস করবেন আপনি। তারপরে আপনার ভাইভাতে আপনাকে কখনোই বলবে না যে হচ্ছে তুমি কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছো, কারণ দুনিয়ার সবাই জানে যে একটা ফ্রেমওয়ার্ক কেউ একজন 1 মাস চেষ্টা করলেই শিখতে পারবে। আপনাকে জি স্যার। জিজ্ঞেস করবে হচ্ছে যে যে জিনিসগুলো আমি পড়াচ্ছি ক্লাসে এই ধরনের জিনিসপত্র, যে তুমি তো আরএনএন ইউজ করছো, একটু বলো তো আরএনএন কিভাবে ওয়েট আপডেট হয়, ঠিক আছে? তা আপনি যদি তখন বলেন যে আমি তো স্যার ফ্রেমওয়ার্ক ইউজ করছি, ওখানে তো আপডেট করতে হয়নি আমাকে কিছু, দ্যাট উইল লিড টু এ ভেরি ভেরি পোর ইমপ্রেশন, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। এটাই হচ্ছে আসলে বিষয়।
স্যার আর আমার আপনি মনে হয়েছিল যে হ্যাঁ পাইথন দিয়ে যখন মানে মেশিন লার্নিং, আগে তো স্যার পাইথন ইউজ হইতো না অনেক আগে। হ্যাঁ হ্যাঁ তো স্যার মানে পাইথন দিয়ে মেশিন লার্নিং ইজিয়ার, বাট ব্যাপারটা হচ্ছে অনেকে বেসিক জানে না যে কিভাবে কাজ হচ্ছে। হ্যাঁ, এখন যেমন জানতে হবে সেটা আর কি। এখন আমি জি মনে স্যার করেন এটাই। যে কোর্সটা এখন করাচ্ছি আপনাদের ক্লাসে, এটা যদি আমি করাতাম হচ্ছে বাইরে, হ্যাঁ, আমার কোর্সটা জি স্যার। একদম পপুলার হতো না বাংলাদেশে। ইট উডেন্ট বি অ্যাট অল এ পপুলার কোর্স। কেউই পছন্দই করতো না এটা। আমি বলতো যে কি এত ম্যাথ দেখায় না দেখায়, অমুক স্যার আছে 3 দিনই শিখাই দিচ্ছে মেশিন লার্নিং, ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। সত্যি কথা যেটা, হ্যাঁ। কিন্তু আসলে হ্যাঁ স্যার দুনিয়া এটাই। ভাবে চলে না আসলে। কারণ হচ্ছে জি আপনাকে আলটিমেটলি কোন একটা থিসিস যদি করতে হয়, আপনাকে অবশ্যই ফান্ডেড প্রজেক্ট, অবশ্যই খুব খুব একটা হাই ক্লাস টপিকের উপরে দেওয়া হবে, এবং ওইটা অ্যালগরিদম ডিজাইন করাটাই হবে হচ্ছে মেইন চ্যালেঞ্জ। কোড করাটা মেইন চ্যালেঞ্জ হবে না। ওরা কিন্তু ওখানেও আছে, একটা ভালো ইউনিভার্সিটিতে গেলে আন্ডারগ্রেডের বহু স্টুডেন্ট থাকে যারা কিনা খুব ভালো কোডার। তো আপনাকে মেইনলি আসলে অ্যালগরিদমটা ডিজাইন করতে পারতে হবে, এবং সেটার জন্য আপনার খুব ভালো থিওরি জানা লাগবে আসলে পুরো জিনিসটা। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের টপিকে চলে যাই আবার তাহলে এখন। আচ্ছা, তো এলএসটিএম, প্রথম কথা হচ্ছে যে এলএসটিএম আমরা কেন ইউজ করব, এটা ইউজ করার পিছনে মোটিভেশনটা কি, আরএনএন দিয়ে কাজ হবে না কেন? আচ্ছা, তো একটা উদাহরণ আমি এখানে দিয়ে রেখেছি অলরেডি। তো একটা উদাহরণ দিয়ে রেখেছি, সেটা আমি একটু বলি। এটা এটা হচ্ছে, ধরেন হচ্ছে সোর্ট অফ লাইক এ নেক্সট ওয়ার্ড প্রেডিকশন প্রবলেম। আমি একটু লিখি এখানে নেক্সট ওয়ার্ড প্রেডিকশন। আমরা এখন নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করবো, এই সমস্যা আমরা মনে করেন আছি। এটা আমি জাস্ট ধরতেছি আর কি, মানে নেক্সট ওয়ার্ড প্রেডিকশনের জন্য যে খালি ইউজ হবে তা না, যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, লিনা ইজ এ ফ্রেঞ্চ শেফ লিভিং ইন প্যারিস, ঠিক আছে। এখন এইখানে আপনাকে জিজ্ঞেস একটা একটা মনে করেন গ্যাপ দেওয়া হয়েছে, গ্যাপ দিয়ে বলা হয়েছে যে এখানে আসলে কি বসবে, আসলে একটা প্রণাম বসাও, একটা প্রণাম বসাও, এখানে প্রণামটা কি বসবে সেটা। এখন দেখেন এখানে কি হি বসবে নাকি শি বসবে, এটা কিন্তু ডিপেন্ড করা হচ্ছে লিনার উপরে, তাই না? মানে জি এখানে স্যার। এখানে হি বসবে না শি বসবে, সেটা ডিপেন্ড করা হচ্ছে লিনার উপরে। কিন্তু দেখেন লিনা হচ্ছে বহু পিছে, তাই না? লিনা কি মানে কাছাকাছি কোথাও আছে? তা কিন্তু নাই। লিনা হচ্ছে বহু পিছে, এখানে হচ্ছে লিনা আছে, আর এখানে আছে হচ্ছে শি। তার মানে আমার কিন্তু আরএনএন কে মানে সামহাও মনে রাখতে হবে একে, মানে এই যে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা সামহাও আরএনএন কে মনে রাখতে হবে। কিন্তু যদি আপনি আরএনএন স্ট্রাকচার দেখেন, এখানে আরএনএন স্ট্রাকচারটা আছে, আমি একটু এখানে যাই একবার। তাহলে দেখবেন যে এখানে কিন্তু আসলে মনে রাখার কিছু নাই আসলে, মানে সে H0 নিবে প্রথমে, তারপরে H1 নিবে। এখন বোঝা যাচ্ছে যে লেটেস্টের প্রভাবটা আসলে বেশি থাকবে, মানে H3 এর ক্ষেত্রে H3-1 এর ইনফ্লুয়েন্সটা থাকবে সবচেয়ে বেশি। এটা একদম ক্লিয়ার কাট কথাবার্তা। এখন H1-1 এর প্রভাব বেশি থাকবে, সেটা ভালো কথা। তো H0 এর প্রভাব তো একদম নাই হয়ে গেল, এই H1 এর যে ইনফ্লুয়েন্স সেটা তো একদম নাই হয়ে গেল। তাহলে তো আসলে কিছু হলো না আসলে, মানে আমার যে এই কেসে আমার যে লিনাকে মনে রাখা দরকার, লিনাকে তো মনে রাখবো না। আমি তো এই লিভিং ইন প্যারিস মনে রাখতে রাখতে আমরা এটা খেয়ে বসে আছি অলরেডি, এটা তো আমাদের মনে নাই আসলে এখন। কাজে আরএনএন দেখা যাবে যে এই কেসে সে আসলে ব্রেড করতে হয়তো পারবে না, সে হয়তো বা দে বা হি বা যে কোনো একটা র্যান্ডম প্রেডিকশন সে করবে এখানে। বুঝা যাচ্ছে? জি স্যার বুঝতে পারছি। এখন মানে এখানে শুধু কথা হচ্ছে যে কোনটা গুরুত্বপূর্ণ, মানে কি মনে রাখা গুরুত্বপূর্ণ, সেটা সেটা কোনো মেকানিজম নাই আরএনএন এর মধ্যে। RNN does not have any mechanism for identifying what is important to remember, ঠিক আছে? এরকম কিছু নাই RNN এ। আরো কিছু বিষয় দেখাই, এখানে আরো ইন্টারেস্টিং বিষয় আছে। তো ঠিক আছে, রিনা ইজ এ ফ্রেঞ্চ শেফ লিভিং ইন প্যারিস গেল, শি কুকস ভেরি নাইস ডিশেস, সেটাও গেছে। এখন আসছে হচ্ছে রহিম। রহিম অন দ্য আদার হ্যান্ড ওয়াশেস দ্য ডিশেস। এখন দেখেন, যখন রহিম চলে আসছে, তখন কি লিনাকে মনে রাখার দরকার আছে আর এই যে এখানে না স্যার। এখানে কি বসাবো সেটার জন্য? না মানে স্যার। মনে রাখার দরকার তো নাই, বরং ভুলে যেতে হবে আসলে, মানে ভুলে না গেলেই সমস্যা। মানে আমি যদি লিনাকে মনে রাখি, তাহলে হয়তো আমি এখানে হিয়ার বসাবো না, এখানে আমি কি পরের বসাবো? প্রণয়নটা ভুল হইতে পারে। এখানে আমি সি জি। বসাই দিব এখানে তখন। আচ্ছা, তার মানে কি ভুলে যেতে হবে সেটা আমার বুঝতে হবে কিন্তু আসলে। আমি আবার বলি, এখানে জিনিস দুইটা, একটা হচ্ছে কি মনে রাখবো, আর একটা হচ্ছে কি কি ভুলে যাব। কি ভুলে যাবো? জি স্যার। এখন আরএনএন এর ক্ষেত্রে কি মনে রাখবো বা কি ভুলে যাব, এর কোন রকম মেকানিজম এক্সিস্ট করে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর এই যে কি মনে রাখবো আর কি ভুলে যাব, এটার উপর বেস করে আমাকে আসলে আলটিমেটলি আউটপুটটা দিতে হবে, তাই না? আউটপুটটা আমাকে দিতে হবে, এর উপর বেস করি।
জি এখন স্যার। আমি তাহলে তিনটা জিনিসের উপর আবার গুরুত্ব দিই। একটা হচ্ছে আপনার, দাঁড়ান এখানে আসি, একটা হচ্ছে রিমেম্বার, একটা হচ্ছে ফরগেট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আউটপুট। আউটপুট। আউটপুট আপডেট, আপনি আপডেটও বলতে পারেন সেটাকে, যে আমি আসলে কিভাবে আপডেট করবো পুরো জিনিসটাকে। আচ্ছা, এই তিনটা জিনিস নিয়ে আমাদের আসলে ফুল এলএসটিএম এর ডিজাইন। এখানে খুব কঠিন ছবি ছবি আঁকা আছে উপরে মনে হয় কোনো একটা জায়গায়। হ্যাঁ, এই খুব কঠিন, এটা হচ্ছে একটা এলএসটিএম এর ইউনিট। আমি জানি যে এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না কারোই, আমার নিজেরও ভালো লাগে নাই, কিন্তু এটাকে আমরা আসলে এই যে এই তিনটা জিনিসের বেসিসে স্টেপ বাই স্টেপ আমরা আসলে বর্ণনা করব। এটা আসলে একটা ব্লগ, কোহেন্স ব্লগ বলা হয় এটাকে। তো এই ব্লগটা খুব 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 পপুলার। এই ব্লগটা আপনি যে কোনো জায়গায় যদি টিউটোরিয়াল দেখেন, দেখবেন যে এই ব্লগের উপর বেস করে আসলে টিউটোরিয়ালটা বলা আছে। মানে এক্সেলেন্ট একটা ব্লগ। সো এটাই আমি আপনাদের দিয়ে দিয়েছি আসলে আপনার পিডিএফ হিসেবে গুগল ড্রাইভে। আচ্ছা, স্যার ওখানে যখন ওই যে রহিমের কথাটা আসলো তখন কি লিনার কথাটা মানে ও কি ভুলে গেছে এরকম সামথিং? রাইট, ভুলে যেতে হবে। দেখেন, ভুলে না গেলে কিন্তু সমস্যা। তাহলে স্যার আমি যদি লাস্ট লাইনে লিখতে চাই হি কুকস বেটার দেন হার, তখন? হি কুজ বেটার দেন হার, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা দেখেন, আপনার কিন্তু এটা কিন্তু কোনো ফিক্সড না, মানে আমার কিন্তু পুরো বিষয়টা রুল বেসড না, পুরো বিষয়টা হচ্ছে লার্নিং বেসড। জি স্যার। কাজেই যখনই সে দেখবে যে কুকসের বিষয় চলে আসছে, তখন আসলে শেফের বিষয়টা সে তার চলে আসবে। জি এবং স্যার। যখন শেফের বিষয় চলে আসে, তখন সে বুঝবে যে আমার লিনাকে মনে রাখতে হবে। জি স্যার। ঠিক আছে, মানে এটা আসলে সুবিধা লার্নিং বেসড বিষয়ের, যে হচ্ছে যে সে সেন্টেন্সের কনস্ট্রাক্ট দেখে আসলে বোঝে যে আসলে কি মনে রাখতে হবে, কি ভুলে যেতে হবে। এখন আমি যেটা বলছি এটা কিন্তু খুব সিম্পল, মানে আমি আসলে অ্যাজ এ হিউম্যান খুবই সিম্পলিফাইড ভাবে পুরো জিনিসটা বলছি, কিন্তু ভিতরের জিনিসটা কিন্তু এতটা সিম্পল না। ভিতরের জিনিসটা মানে হচ্ছে স্যার আপনার ট্রায়াল এন্ড এরর ভাবে কাজ করে নাকি? রাইট রাইট রাইট। এই জন্যই হচ্ছে লসের বিষয়ে আমরা হচ্ছে এতটা কনসার্ন, যে আমরা লসের বেসিসে আমরা ওয়েটটাকে আপডেট করতে চাই আসলে সেভাবে। আমাদের ট্রেনিং স্যাম্পল এই কারণেই কিন্তু দেখবেন আমাদের এনএলপি তে অনেক বেশি লাগে, কারণ এনএলপি ইজ মাচ মোর কমপ্লেক্স দেন আদার ফিল্ডস। একটা ইমেজের চেয়ে কিন্তু এনএলপি অনেক বেশি কমপ্লেক্স। ঠিক আছে, তো এখন কোথায় জানি ছিলাম এখানে, এই যে এই তিনটা জিনিসে ছিলাম। এই তিনটা জিনিসে আমি এখন একটা একটা করে আসবো। আমি একটু এখানে মুছে ফেলি এই জিনিসটা। তো মানুষের জীবন নিয়ে যদি এটাকে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা যেই যেই কেসে ফেল করছে আমাদের লাইফে, হ্যাঁ, সেগুলো আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে রিমেম্বারের কাজ। আবার মনে করেন যে ফরগেট, মনে করেন যে আমার কোন একটা প্রেমিকা আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে, তার দুঃখে তো মদ খেলে হবে না, তাই ভুলে যেতে হবে। এটা হচ্ছে ফরগেট। আরেকটা হচ্ছে আউটপুট বা আপডেট। এইগুলো তো কিছু জিনিস মনে রাখবো, কিছু জিনিস ভুলে যাবো, এবং সেই অনুযায়ী নিজেকে আপডেট করবো, তাই না? এটা হচ্ছে আপডেট। জি স্যার। এখন আমাদের এলএসটিএম এর মধ্যে তিন ধরনের গেট আছে। কয় ধরনের গেট আছে? তিন ধরনের গেট আছে। একটা হচ্ছে আপনার আমি এখানে লিখে রাখছি গেটগুলো, আমি এখানে একদম দেখেই বলি। একটা হচ্ছে ফরগেট গেট, একটা হচ্ছে ইনপুট গেট, আর একটা হচ্ছে আউটপুট গেট। ঠিক আছে, তো ইনপুট গেটটাই হচ্ছে সোর্ট অফ লাইক হচ্ছে আপনার এখানে যেটা বললাম আমি, যে হচ্ছে রিমেম্বার। এটা হচ্ছে ইনপুট গেটের কাজ আর কি। ইনপুট, এটা মানে এটাকে রিমেম্বার গেট বলা হয় না, রিমেম্বার গেটটা জানি কেমন শোনায় আর কি, যেন ইনপুট গেট বলা হয় এটাকে, কিন্তু বেসিক্যালি জিনিস একই। আমি এখানে ইনপুট বা রিমেম্বার লিখে রাখি। এর মধ্যে এটা হচ্ছে আপনার ফরগেট গেট। আমি সবগুলোই বলবো বিস্তারিত। এটা হচ্ছে ফরগেট গেট। এই পার্টটুকু হচ্ছে আমাদের হচ্ছে ইনপুট গেট বা হচ্ছে রিমেম্বার গেট যেটাকে বলতেছি আমরা। আর এই পার্টটুকু হচ্ছে আমার আউটপুট গেট। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে আরএনএ যে পড়েছি, আরএনএ কিন্তু আমাদের কি ছিল, আমাদের এরকম একটা ছিল না জাস্ট এই যে HT-1, তারপর HT একটা ছিল না, এরকম জাস্ট এরকম একটাই ছিল। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন দুইটা আসে, দেখছেন? দুইটা না এখানে, এই একটা আর এই একটা, দেখতে পাচ্ছেন বিষয়টা? আচ্ছা,
তো এই যে নিচে যেগুলো আসতেছে নিচে, এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার হিডেন স্টেট, বা যেটা বা হচ্ছে যেটাকে আমরা এই যে এখানে যেটা বলতেছি HT-1 HT, এইগুলো। আর এই উপরে যেটা আছে উপরে, এটাকে বলা হয় হচ্ছে, এটাকে আমি একটু দেখাই, সেল স্টেট। ঠিক আছে, সেল স্টেট। এটা ক্লিয়ার বিষয়টা? জি স্যার। তার মানে এখানে আমরা দুটো জিনিস ইউজ করবো, একটা হচ্ছে হিডেন স্টেট আর একটা হচ্ছে কি, সেল স্টেট। ঠিক আছে, এই যে আমাদের যত রকমের হচ্ছে আপনার গেট, তিন ধরনের যে গেট আছে, ফর গেট, ইনপুট আর হচ্ছে আউটপুট, এই তিন ধরনের গেট কাজ করবে হচ্ছে মেইনলি কার উপরে, সেল স্টেটের উপরে। বুঝা যাচ্ছে? জি স্যার। আর সেল স্টেটের সাহায্যে, সেল স্টেটের হেল্প নিয়ে আমাদের হিডেন স্টেটটা আপডেট হবে। এই দেখেন এখানে আলটিমেটলি হিডেন স্টেটের উপরেই কিন্তু আলটিমেটলি সবকিছু হচ্ছে, যে এখান থেকে যেটা আসলো সেটা আলটিমেটলি হিডেন স্টেটের দিকে যাচ্ছে। ঠিক আছে, আমি আবারও বলি, আমাদের যে তিন ধরনের গেট আছে, এই তিন ধরনের গেট হচ্ছে মেইনলি কার উপর কাজ করবে, সেল স্টেটের উপর কাজ করবে। এবং সেল স্টেটের সাহায্যে সে কাকে আপডেট করবে, হিডেন স্টেটকে। আর এই যে আমরা যে বলি যে আউটপুট, এই যে এখান থেকে যে আউটপুটটা বের হয়, সেটা কার সাহায্যে বের হবে, সেটা বের হবে হচ্ছে অবশ্যই হিডেন স্টেটের সাহায্যে। বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। এই যে আপনারা যদি আরএনএনটা খেয়াল করেন তাহলে দেখেন আরএনএন কি ছিল, আরএনএনও কিন্তু ওয়াইটি করতে কিসের সাহায্যে বের হতো, এসটি এর সাহায্য নিয়ে বের হইতো। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। কাজে সেল স্টেট হ্যাজ বিন প্রোভাইডেড হিয়ার ফর দ্য সোল পারপাস অফ আপডেটিং হিডেন স্টেট ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে ইউজিং দিস থ্রি গেটস। এর আর কোনো কাজ নাই এই সেল স্টেটের। আচ্ছা, তো এখন আমরা আসলে আমাদের তিন ধরনের গেটকে একদম স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে আমরা সুন্দর করে এক্সপ্লেন করব। তার সাথে শুরু করি। তার আগে আমাদের কিছু নোটেশন বুঝতে হবে। একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে সিগময়েড। সিগময়েড তো আমরা সবাই জানি, 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসে, জোর করে ধরে সিগময়েড। আচ্ছা, আরেকটা হচ্ছে tan h, tan h আমরা বুঝি সবাই, tan h হচ্ছে যে -1 থেকে 1 এর মধ্যে নিয়ে আসে। হ্যাঁ, tan h। এবং বলছিলাম যে আন্ডারের মধ্যে tan h টা খুব বেশি আমরা ইউজ করি, এটা বলেছিলাম আগের ক্লাসে, তো সেজন্য এখানেও tan h ইউজ করা হচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই মানে কি, মনে করেন যে আপনার একটা আউটপুট আসছে হচ্ছে মনে করেন 0.8, 0.8 দিয়ে আপনি পুরো একটা ভেক্টরকে আপনি মাল্টিপ্লাই করে দিবেন। বুঝতে পারছেন? মানে মনে করেন এখান থেকে একটা ভেক্টর আসছে, আমি একটু ছবিতে দেখাই। মনে করেন যে এখান থেকে একটা ভেক্টর বের হয়েছে, আর এখান থেকে বেরিয়েছে মনে করেন 0.5। তার মানে এই মাল্টিপ্লাই কি করবে, এই যে ভেক্টরটা একে 0.5 দিয়ে সে গুণ করে এখানে পাঠাবে। বুঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। মানে সোজা কথা হচ্ছে যে এখান থেকে যে কনস্ট্যান্ট ভ্যালুটা আসবে, মানে 0.5 হোক 0.8 হোক যেটাই হোক, সেটা দিয়ে সে এই যে এই ভেক্টরটাকে সে গুণ করবে, গুণ করে সে এখানে পাঠিয়ে দিবে। আর প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে যোগ করা। এই ভেক্টরটা আর এই ভেক্টরটাকে আমি কি করবো, যোগ করে এখানে দিব হচ্ছে আউটপুট। বুঝা যাচ্ছে? আচ্ছা, আমার একটা ফোন আসছে, এক মিনিট, আমি একটা ফোনটা একটু রিসিভ করি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আবার শুরু করি। স্ক্রিন শেয়ার কি অন আছে নাকি?
ক্যামেরা জি ফুল স্যার। জি স্যার অন আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা শুরু করি এক মিনিট। আচ্ছা ঠিক আছে, তো এখন এইটুকু মোটামুটি যদি আমাদের হয় যে কোনটা আসলে কি সেই চিহ্নগুলো আমি বলে ফেলেছি, এখন তাহলে আমরা শুরু করতে পারি ফাইনালি। আমরা এখানে এগুলোই বলা আছে আসলে যে কোনটা কি। তো এখন প্রথমে বিষয় হচ্ছে যে এটা আমি একটু আগে বললাম যেটা হচ্ছে সেল স্টেট, এখানে এই কথাটাই বলা আছে যে সেল স্টেটের কথাটাই। তো এটা আমি বললাম না আলাদা করে। আমি এখন চলে যাই হচ্ছে ইনপুট গেটে চলে যাই আমি এখন, সরি ইনপুট গেট না, ফরগেট গেটে চলে যাই আমি এখন, ফরগেট গেট। আচ্ছা, তো ফরগেট গেট হচ্ছে প্রথমটা, আগে বলেছি এগুলো সবকিছু ব্লার করা আছে দেখার সুবিধার জন্য, এটা খুব সুন্দর হয়েছে আমার মতে একটা জিনিস। তো এখানে প্রথমে যেটা করবো আমরা ht-1 আর xt এই দুইটা তো ঢুকছে আমার এই টাইম স্ট্যাম্প, এটা হচ্ছে টাইম স্ট্যাম্প টি, দিস ইজ, আচ্ছা এটা দিয়ে না লিখি আমি এটা দিয়ে লিখি, দিস ইজ টাইম স্ট্যাম্প। আচ্ছা, এই টিটাও টাইম স্ট্যাম্পে আমার ht-1 ভিতরে ঢুকছে আর xt হচ্ছে আমার ইনপুট, আর ct-1টা ভিতরে ঢুকছে আমার এখান থেকে। তা ft-টা কি? ft হচ্ছে ht-1 এবং xt এই দুইটার সাহায্যে ওয়েট wf একটা আছে এক্সট্রা ওয়েট, এটা হচ্ছে আমার এই ফরগেট গেটের জন্য একটা এক্সট্রা ওয়েট আছে এখানে। এটা আপনি মনে করতে পারেন একটা হিডেন লেয়ার টাইপের, দিস ইজ সর্ট অফ লাইক এ হিডেন লেয়ার। এটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে আমি একটা বায়াস টার্ম যোগ করছি এখানে, যোগ করে আমি কি করছি একটা সিগমা অ্যাপ্লাই করছি। তাহলে এই জিনিসটার মান কত হবে? এই জিনিসটার মান হবে 0 থেকে কি 1 এর মধ্যে, বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন ধরেন এই মানটা মানে এই যে এখান থেকে যেটা বের হলো এই মানটা ধরেন 0, ধরেন এই মানটা হচ্ছে 0, তাহলে এই যে ct-1 যে আসতেছে এই ct-1 কি দিয়ে গুণ হবে? 0 দিয়ে। 0 দিয়ে গুণ হবে। তাহলে এখান দিয়ে যেটা বের হবে এটা কি হবে? এটা 0 হয়ে যাবে না পুরোপুরি? জি স্যার। আচ্ছা, আর এই ct-1টা আসলে কি? পুরান স্মৃতি না? ct-1টা তো পুরানো স্মৃতি। তার মানে হচ্ছে যদি আমার এখানে 0 আসে তার মানে পুরানো কোনো স্মৃতি আমি মনে রাখবো না, আমি একদম নতুন করে শুরু করব, বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আর যদি এখানে 1 হয়, কারণ এখানে 0 না হয়ে 1 হইলো, তাহলে কি হবে? তাহলে পুরানো স্মৃতি আমার পুরাটাই এখানে আসবে, পুরাটাই মনে রাখবো, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। এই জন্য এটার নাম হচ্ছে আসলে ফরগেট গেট, যে কতটুকু আমি ভুলবো আর কতটুকু মনে রাখবো। যদি 0 হয় তাহলে পুরাটাই ভুলে যাব, আর যদি 1 হয় তাহলে পুরাটাই মনে রাখবো, কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আমার তাহলে প্রথমটা গেল। প্রথমটা হচ্ছে আমি তাহলে আমার ht- মানে হচ্ছে ইনপুট এবং হচ্ছে হিডেন স্টেটের বেসিসে আমি ডিসাইড করছি যে আমি আমার পুরানো সেল স্টেটে কতটুকু মনে রাখবো কতটুকু আমি ভুলে যাব। আচ্ছা, এটা তাহলে আমার ফরগেট গেটের কাজ। ঠিক আছে, তাহলে এখান থেকে কিছু একটা আসলো আমার বের হয়ে, ভুলে ভুলে গিয়ে বা মনে রেখে যা বাকি থাকলো আমার সেটা এখানে আসলো। আচ্ছা, এরপরে কি করবো আমরা? এরপরে হচ্ছে ইনপুট গেট। ইনপুট গেটের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিগময়েড, একটা হচ্ছে ট্যানিজ। আচ্ছা, তো প্রথমে আসে হচ্ছে সিগময়েডের কাজটা হচ্ছে সিমিলার টু হোয়াট উই ডিসকাসড বিফোর। এখানে কিন্তু ওয়েট কিন্তু ডিফারেন্ট, আমি আগেই বলছি প্রত্যেক গেটের জন্য ওয়েট কিন্তু ডিফারেন্ট হবে। এখানে ওয়েট ছিল WF, এখানে ওয়েটটা কি WI। W এর সাথে আমি সেম আমার ht-1 এর xt ভিত্তিতে আমি হিসাব নিকাশ করবো এবং একটা বায়াস টার্ম থাকবে এখানে। এর বেসিসে আমি কি করব, আমি একটা আউটপুট নিয়ে আসবো কত থেকে কতের মধ্যে, ইন এ রেঞ্জ অফ 0 to 1, রাইট? তো সেটা এখান দিয়ে বের হবে। এখন কাজ আমার শেষ হয় নাই, আমি xt আর ht-1 এর ভিত্তিতে আমি আরেকটা জিনিস আনবো, সেটা হচ্ছে এই জিনিসটা। এখন একটা প্রশ্নের উত্তর দেন আমাকে, এটা আসলে কি? এটা কিন্তু আসলে ওই যে আমরা RNN যেটা করতাম এই যে ht, এটাই কিন্তু আসলে সেই ht-টা আমরা এটাই করতাম না, যে ht-1 আর xt বেসিসে আমরা ht বের করতাম অ্যানালিসিসের সাহায্যে, দেখছেন? জি স্যার। তো এটা কিন্তু আসলে এই সেম জিনিসই, দেখেন এখানেও কিন্তু আছে কি কি, ht-1 আছে, xt আছে, একটা ওয়েট আছে, bc আছে এবং তার সাথে কি আছে, nh আছে, তাই না? কাজেই আমাদের পুরানো যে st ছিল পুরানো RNN এর আমলে, সেটাই কিন্তু আসলে এই জিনিসটা সিটি বা যেটাকে আমি বলছি সেটাই হচ্ছে আসলে xt। আগে আমরা সরাসরি এটা নিয়ে কাজ শুরু করে দিতাম, কিন্তু এবার সেটা নিয়ে আমরা কাজ করছি না, তাই না? এবার আমরা সেটাকে মডিফাই করছি। আচ্ছা,
তাহলে আমি এখানে দেখে রাখি এখানে এই জিনিসটা, তাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে পুরানো আরএনএন এর ক্ষেত্রে ছিল এটা। তার মানে এই যে এইখানে হচ্ছে আমার সেই এসটিটা আসলো, তাই না? সেই সিটি বারটা এখানে আসলো। এখন কথা হচ্ছে এই যে আমার নতুন যে জিনিসটা আসলো, নতুন যে একটা ইনফরমেশন আমি পেলাম, সেটা কতটুকু আমি রাখবো আর কতটুকু আমি বাদ দিব, সেটা আমাকে এখন ডিসাইড করতে হবে। সেটা আমি কিভাবে ডিসাইড করব? আমার কি হচ্ছে, আমার আইটি এর সাথে সিটি বার কি হচ্ছে, গুণ হচ্ছে না আমার? যদি আমার আইটি বার 0 হয় তাহলে কি করব? তাহলে নতুন কোনো ইনফরমেশন আমি কি করব না, নতুন কোনো ইনফরমেশন আমি পাস করব না। আর যদি আমার আইটির মান 1 হয় তাহলে আমি কি করব? নিউ ইনফরমেশনটা আমি পুরোটাই কি করব, পুরোটাই পাস করব। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো পাস করলাম, এখানে এখানে প্লাস সাইন আছে, খেয়াল করে দেখেন। এই প্লাসটা কার সাথে হবে? পুরানো যে সিটি -1 ছিল তার সাথে প্লাস হবে না? জি স্যার। তার মানে বিষয় খেয়াল করেন এখন ভালো মতো। আমরা ইতিমধ্যে পড়েছি হলো ফরগেট গেট এবং ইনপুট গেট। তার মানে আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে আমরা পুরানো যে সেল মেমোরি তার মধ্যে থেকে কি পরিমাণ রাখবো এবং কি পরিমাণ ভুলে যাব, সেটা আমি আগে ডিসাইড করেছি। আমি এখন ডিসাইড করলাম হচ্ছে যে আমার যে নতুন যে হিডেন স্টেট, নতুন যে এইচটি বা সিটি বার এখানে বলা হচ্ছে, তার আমি কি পরিমাণ রাখবো আর কি পরিমাণ ভুলে যাব, এবং প্লাস করছি। মানে পুরানো স্মৃতি এবং হচ্ছে নতুন ইনফরমেশন, এই দুটার মধ্যে আমি একটা যোগসাজশ করছি এখানে। এটা বোঝা যাচ্ছে? স্যার ইনিশিয়ালি কি পুরনো স্মৃতিতে কিছু থাকে? না, ইনিশিয়ালি বিষয় না, আসলে ইনিশিয়ালি C0 বলছেন, C0 জি স্যার। C0-তে 0 থাকবে। C0-তে তো অত শুরু করলাম আমি মাত্র, ওখানে 0 থাকবে একেবারে। C0 আর A0 দুটোই আসলে আমরা 0 করে রাখি বাই ডিফল্ট। বুঝা যাচ্ছে? স্যার এখানে পুরানোটা কি আর স্যার নতুনটা কি, যদি আমি এইভাবে উদাহরণ দিয়ে ধরি? আচ্ছা, নতুনটা হচ্ছে, মনে করেন আমার এই উদাহরণের ক্ষেত্রে যদি আমি আসি, এখানে একটা উদাহরণ ছিল যেটা, আচ্ছা, রিনা ইজ এ ফ্রেঞ্চ শেফ লিভিং ইন প্যারিস। এখন মনে করেন যে এই শি যখন আসলো, মনে করেন শি তো আসেনি, আসলে শি প্রিডিকশন করতে হবে। প্যারিস যখন আসলো, প্যারিস আসার পরে এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে আমার এক্সটি। আর এখানে যা কিছু ছিল এগুলো হচ্ছে পুরাতন। এগুলোর উপর বেস করে আমরা আসলে CT-1 হিসাব করছি সোফার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, এটাও গেল। তাহলে এইবার হচ্ছে আমার, তাহলে সামনের দিকে আমি আগালাম। ওকে, তাহলে আমার এখানে আমি এখন বর্তমানে আমার কারেন্ট ইনফরমেশন এবং হচ্ছে আমি যা রিমেম্বার করেছি সেটার ভিত্তিতে কিছু মানে নতুন সংযোজন আমরা এখানে পেয়েছি, নিউ এডিশন আমরা এখানে পেয়েছি। আচ্ছা, এইবার নেক্সট স্টেপ বা ফাইনাল স্টেপ আমাদের, সেটা হচ্ছে আউটপুট। আচ্ছা, আউটপুটটা হচ্ছে আমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আমাদের এনএলপির যে কোনো কিছুতে, সেটা হচ্ছে এইচটি। এটা হচ্ছে আমাদের একদম ভিআইপি পার্সন। কারণ দেখেন, আপনি যখন একটা আরএনএন আঁকেন তখন কিন্তু আপনার প্রত্যেক আরএনএন থেকে ওয়াই বের হতেও পারে, নাও হতে পারে। মানে ওয়াই বের করা কিন্তু ম্যান্ডেটরি না, তাই না? মানে আমরা মিনিট 1 যখন আমরা ইউজ করি, মিনিট 1 আমরা ওয়াই এখানে থেকে বেরই করি না, আমরা খালি লাস্ট থেকে ওয়াই বের করি খালি, তাই না? কিন্তু দেখেন এইচ কিন্তু সবসময় আপনার লাগবে, সবসময়। এইটা কোনো মাফ নেই। ঠিক আছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমার হচ্ছে আরএনএন বা এলএসটিএম এর ক্ষেত্রে। তো এই জন্য আমরা আসলে একটু এক্সট্রা সতর্কতা। দেখেন এখানে কি আমরা কিন্তু চাইলে কি করতে পারতাম, আমরা বলতে পারতাম যে যে এটাই হচ্ছে আমাদের ফাইনাল। এখানে যেটা আসছে, কোথায় গেল এটা, নিচে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল। এটা আমি সিটিতেও দিব, এটা আমি এইচটিতেও দিব, আমি বলতে পারতাম চাইলে এটা। কিন্তু এটা আমি বলবো না। আমি আমার এইচটিকে আরেকটু কি করতে চাই, আরেকটু রিফাইন করতে চাই, বা আরেকটু ফিল্টার করতে চাই আমি এইচটিকে। ঠিক আছে? যার জন্য আমরা আসলে আমাদের আউটপুট গেটটা এখানে এখন ইউজ করব। তো এই হচ্ছে আমাদের আউটপুট গেট। আচ্ছা, আউটপুট গেটের কাজটা কি? আমাদের সেম বিষয়, HT-1 আর XT বেসিসে আমাদের সিগময়েড হিসাব করতে হবে। সব জায়গায় একই কাজ আমরা করে আসছি এগুলোতেও। এখানে ওয়েটটা অবশ্যই আলাদা হবে, যেহেতু এটা একটা অন্য গেট। WO আর BO দেওয়া হয়েছে এখানে। সেই বেসিসে আমাদের সিগময়েড অ্যাপ্লাই হয়ে একটা অপারেটর 0 থেকে কিসের মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় যেটা হচ্ছে যে আমার এই যে সেল স্টেট ছিল, যেটা যেটা আমি এখন হিসাব করে বের করলাম নতুন করে, এই সেল স্টেটটাকে আমরা কি করব, একটা 10H অ্যাক্টিভেশন দিয়ে পাস করব।
যেন আমার আসলে একটু নর্মালাইজ হয়, কিছুটা আউটপুটটা নর্মালাইজ হয় এবং -1 থেকে 1 এর মধ্যে আসে। আমি বলেছিলাম যে এটা হচ্ছে আমার একটা কি স্টেপ, এটা হচ্ছে আমার একটা ফিল্টারিং স্টেপ। আমি এখন কি করব, আমি এখন গুণ করব, একটা গুণ করলে কি হবে, যদি আমার জিরো হইতো, যদি আমার কি হইতো, যদি আমার জিরো হইতো এখানে এটা আউটপুট, তাহলে আমি কি করতাম, তাহলে আমি আসলে আমার হিডেন স্টেটকে একদম শেষ করে দিতাম, মানে একদম এটা শেষ, একদম জিরো, কিছুই নাই। তার মানে হচ্ছে উই আর স্টার্টিং এ ফ্রেশ, মানে আমরা একদম ফ্রেশলি স্টার্ট করলাম, বুঝা যাচ্ছে? আর যদি এমন হয় যে এখানে 1 আছে, তাহলে তো আর কিছু না, তাহলে সেট স্টেট আর হিডেন স্টেটটা কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে? সো এখানে সর্ট অফ উই আর অ্যাকচুয়ালি ফিল্টারিং সেল স্টেট এন্ড মেকিং আওয়ার হিডেন স্টেট। ঠিক বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার। তো এই হচ্ছে আসলে মোটামুটি আমার এলএসটিএম এ আর কিছুই আসলে নাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আপনার ওই মেনি টু ওয়ান, মেনি টু মেনি যত কনসেপ্ট যা আপনি পড়ছেন এই পর্যন্ত সবকিছুই কিন্তু প্রযোজ্য। কারণ আলটিমেটলি আপনি এসটি যেটা বের হলো সেটার মাধ্যমে আসলে আপনি ওয়াইটি হিসাব করবেন, তাই না? তাহলে জিনিস কিন্তু আসলে সেম। তারপর যখন আপনার বাই ডিরেকশন হবে, বাই ডিরেকশনের ক্ষেত্রে এখানে আরেকটা এলএসটিএম বসবে, এখানে আলাদা এক্সট্রা। সেখানে আবার কি হবে, সেখানে এখান থেকে একটা সিটি -1 আসবে, এখান থেকে একটা এইজ আসবে, তাই না? উল্টা দিক থেকে আসবে, বুঝা যাচ্ছে? কাজেই কনসেপ্ট গুলো হচ্ছে এলএসটিএম এর ক্ষেত্রে একদম সেম, কোনো ডিফারেন্স নেই। যা ডিফারেন্স হচ্ছে ভিতরে জিনিসপত্রগুলো হচ্ছে ডিফারেন্স। এটাই ক্লিয়ার? স্যার ফিল্টারিংটা কেন লাগতেছে আরেকবার বলে দেবে? আসলে আমি যেটা বললাম যে ফিল্টারিংটা জরুরি না, মানে আপনি যদি এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিলেও মহাভারত শুদ্ধ হবে না। কিন্তু যেহেতু আমাদের এসটিটা খুব বেশি ইম্পর্টেন্ট, কাজে আমরা সরাসরি সেল স্টেটটা সমান না করে দিয়ে একে আমরা চাই হচ্ছে একে একটু ফিল্টারিং করতে, যে একে আরেকটু মানে কি বলবো, আরেকটু প্রসেসিং করতে, যে মানে আরেকটু আর কি স্ক্রুটিনাইজ করতে, যে এটা কতটুকু রাখবো কতটুকু আমি ভুলে যাবো, বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনারা নিশ্চয়ই অনেকেই বলতেছেন যে স্যার এর চেয়ে ভালো কিছু করা সম্ভব, হয়তোবা আমরা আরেকটু অন্যভাবে এই কাজটা করতে পারতাম। অবশ্যই করতে পারতাম। এই কারণে দেখেন কিছু ভ্যারিয়েন্টস আছে এলএসটিএম এর, এবং এগুলো কিন্তু কম পপুলার না, এগুলো ভালো ভালো পপুলার ভ্যারিয়েন্ট আছে। 2000 সালে একটা ভ্যারিয়েন্ট আসছে, তারপর হচ্ছে আপনার আরো কিছু ভ্যারিয়েন্ট আছে, হচ্ছে যে 2014 সালে একটা আসছে জিআরইউ। জিআরইউ কিন্তু এলএসটিএম এর একটা ভ্যারিয়েন্ট, এটার নাম হচ্ছে গেটেড রিকারেন্ট ইউনিট। তো এটাও ভালোই কাজ করে মোটামুটি। তো এরকম অনেকগুলো ভ্যারিয়েন্টে আসলে আছে, এখানে বেশ কিছু ভ্যারিয়েন্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি চান আপনারা এগুলো পড়ে দেখতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের এলএসটিএম নিয়ে কোনো কোশ্চেন আছে? নো স্যার। তো ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের নেক্সট ক্লাসে আমাদের ইনশাল্লাহ ওয়ার্ড রিপ্রেজেন্টেশন পড়বো। তো ওয়ার্ড রিপ্রেজেন্টেশনের মধ্যে আমার ইচ্ছা আছে হচ্ছে ওয়ার্ড টু ভেক আর হচ্ছে ফার্স্ট টেক্সট রিপ্রেজেন্টেশন, এই দুটো একদম ডিটেলস দেখানো আর কি। তো ইনশাল্লাহ দেখি কতটুকু পারা যায়। আচ্ছা, তাহলে আমি রেফারেন্সটা নিয়ে নিই। আচ্ছা, ফাজলে রাব্বি খান। Yes, sir. মুনাব্বার হোসেন। Yes, sir. কাস্তি এমডি আকিনি। Yes, sir. নীরব মাহমুদ। জাবের খান। আবু আম্মার। ইশরাক ইবনে হাসান। Present, sir. ফারজানা ইয়াসমিন। নীরব মাহমুদ প্রেজেন্ট স্যার। নীরব মাহমুদ কি ছিল নাকি? আচ্ছা জি স্যার, ছিলাম স্যার। আচ্ছা, ইশরাক ইবনে জাভের হাসান। প্রেজেন্ট স্যার। আচ্ছা, জাবের প্রেজেন্ট, ওকে। আচ্ছা, আবু আম্মার। ইশরাক ইবনে হাসান। Present, sir. আচ্ছা, ফারজানা ইয়াসমিন। স্যার চ্যাট বক্সে দিয়েছে। ওকে। ফাহাদ হাসান। Yes, sir. শাহাদাত হোসেন। নাহিয়ান পাঠান। ইয়েস স্যার। আবিদুর রহমান।
নামাজে জয়েন। আচ্ছা, রণবীর দেবনাথ, তারেক আহমেদ, আব্দুর রহমান, ইয়েস স্যার। স্যার তারিক আহমেদের স্যার কারেন্ট চলে গেছে, যে আমাকে বললো স্যার। আচ্ছা আচ্ছা, মাহবুব রহমান, প্রেজেন্ট স্যার। সাবরিনা আয়ন, ইয়েস স্যার। শাহরুখ আমিন, তানজিদুল আহাদ, Yes, sir. আরাফাত রহমান, Yes, sir. শোয়েব আদনান, Yes, sir. ইসমাইল হোসেন, Yes, sir. ফারহানা খান, Yes, sir. আবু সিয়াম, প্রেজেন্ট স্যার। সাকিব মাহমুদ, Yes, sir. আব্দুল্লাহ নাইম। Yes, sir. কেউ বাদ গেছেন, আসছেন কেউ দেওয়া হয়নি এরকম? আচ্ছা, সবটাই হয়েছে তাহলে। তো ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করছি তাহলে এখানে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের সিটিটা কি আরেকটা ক্লাস পেছানো যাবে? আর আমাদের তো আর একটা হোম অ্যাসাইনমেন্ট বাকি আছে।